আজ আমি আপনাদেরকে যে ঘটনা এখন শোনাবো, এই ঘটনাটা আমিন ভাইয়ের। এবং আমিন ভাই এক অদ্ভুত জটিল সমস্যায় ভুগছিলেন। তিনি প্রায় সময় স্বপ্ন দেখতেন। এই স্বপ্ন তিনি দেখার মতো লোক ছিলেন না কখনোই। তিনি ব্যক্তিগত জীবনে কাজ করতেন, আর 8-10 জন মানুষের মতো অফিস ছিল তার পরিবার রয়েছে, তার বিয়ে হয়েছে, তার সন্তান রয়েছে। কখনোই তিনি স্বপ্ন দেখতেন না, আর যদি দেখেও থাকেন তা তার মনে থাকবে না কোনো মতে। তার হাল হকিকত অনেকটা এরকম। সেই ব্যক্তি একদিন একটা স্বপ্ন দেখে। সে স্বপ্ন দেখতে পায় নিজের বিছানায় সে শুয়ে আছে, তার আশপাশের লোকজন কান্না করছে। বেশ কয়েকজন লোক এসে বিছানার চাদর সহ তাকে এমনভাবে তুলে উঠালো যেন সে একদম নিথর। তারপর তাকে লাশের খাটিয়া শোয়ানো হলো এবং তার লাশটাকে নিয়ে নিচে নামতে শুরু করলো লোকজন। পরবর্তীতে তাকে গোসল দেওয়া হলো, তাকে কাফনে কাপড় পরানো হলো। এরপর যখন তার জানাজা শুরু হয়, সেই জানাজা শুরু হওয়ার ঠিক একই মুহূর্তে তার ঘুম ভেঙে যেত। প্রথম দিন যখন দেখলো, সেদিন তার মনে ছিল, সারাটা দিন এই স্বপ্নের কথা তার মাথার মধ্যে ছিল, কিন্তু ভয় লাগার মতো কোনো কিছু ছিল না। পরের দিনও দেখলো, তখনও ভয় লাগার মতো কোনো কিছু ছিল না। ঠিক সেই সময় তার ঘুম ভেঙেছিল, যে সময় জানাজার নামাজটা শুরু হতে যাবে। কয়েকদিন পর তার ঘুমটা ভাঙে ঠিক ওই জায়গাতে যখন জানাজার নামাজ শুরু হয়। কিন্তু আজ আরেকটু দেরি করে ঘুমটা ভাঙে তার, যখন জানাজার দোয়াগুলো সে শুনতে পায় নিজের কানে। এবং যারা জানাজার নামাজ পড়ছে সে শুরু থেকে এখন পর্যন্ত স্বপ্নে, তারা সকলেই দেখতে আর 8-10 জন সাধারণ মানুষের মতো। এবার কিন্তু দোয়া কেরাত শুনে তার ঘুম ভাঙে এবং এই প্রথমবার তিনি মারাত্মকভাবে ভয় পান। ভয় পাওয়ার কারণে পরের দিন সকালবেলায় নিজের মায়ের কাছে এই কথাটা শেয়ার করেন এবং মারা যেভাবে সান্ত্বনা দেয় সেভাবে সান্ত্বনা দিলেন তিনি। এবং তিনি তার মাথায় একটু দোয়া পরে ফু দিয়ে দিলেন। মা যেহেতু সন্তানের কেয়ার মা করেই অনেক। কিন্তু তবুও এই স্বপ্নের কিন্তু শেষ হচ্ছিল না। একটা সময় এই স্বপ্নের ব্যাপারে তিনি কিন্তু তার মসজিদের ইমামের সাথে কথা বলেছিলেন। ওই পর্যায়ে কিন্তু এই এমন একটা জায়গায় এসে তার ঘুমটা ভাঙতো যখন কেরাত শুরু হতো। কেরাত বলতে সেটা দোয়াগুলো, যখন জানাজার দোয়াগুলো পড়ানো হয় আল্লাহু আকবার বলার পরে, সেই দোয়াগুলো শুনে তার ঘুম ভাঙত। সে লক্ষ্য করতে লাগলো যে ধীরে 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 যত সময় যাচ্ছিল স্বপ্নের সাথে সাথে তার নিজের যে চারপাশের যে একটা পরিবর্তন সে সেটা লক্ষ্য করতে লাগলো। সে এটা লক্ষ্য করতে লাগলো যে লোকজন তার দিকে যেভাবে তাকায়, সেই তাকানোর ধরনটা এমন ছিল যে এইখানে আমিন ভাই তো আছেন, কিন্তু আমিন ভাইয়ের অবস্থা অত্যন্ত করুণ। হয়তো তারা এমনভাবে তার দিকে তাকাচ্ছে যেন খুব মায়া ভরা লোক, মানে মায়া ভরা নজরে তাকে দেখছে সবাই। তার স্ত্রীও লক্ষ্য করলো যে তার স্বামীর একটু স্বাস্থ্যহানি হচ্ছে এবং তার স্বামী যে একই স্বপ্ন দেখে এটা কিন্তু সেও জানত। তো যখন সে তার নিজের বাবার বাড়িতে, অর্থাৎ আমিন ভাইয়ের স্ত্রী নিজের বাবার বাড়িতে যখন তার স্বামীর এই কথাটা শেয়ার করলেন একজনের সাথে, সেই মানে আমিন সাহেবের শ্বশুর বাড়ির একজন সাথে সাথে একটা লোকের ঠিকানা দিল, বললো যে একটু দেখা করে আসো। আমিন ভাইয়ের স্ত্রী আমিন ভাইকে নিয়ে সেই ব্যক্তির কাছে যান এবং সেই ব্যক্তির সাথে কথা বলার এক পর্যায়ে সেই ব্যক্তি যখন পুরো স্বপ্নের ব্যাপারটা জানলো, সেই ব্যক্তি তখন ইচ্ছা প্রকাশ করলো যে আপনি যখন রাতে ঘুমাবেন আমি আপনার পাশে থাকতে চাই। অর্থাৎ এমন একটা জায়গায় আমিন ভাই ঘুমাবেন বা যে কয়দিন লাগে এই স্বপ্ন দেখা অবধি ওই লোক তার কাছাকাছি থাকতে চাচ্ছিল। প্রথম দিকে আমিন সাহেব রাজি হননি বা আমিন ভাই রাজি হননি। আমিন ভাই তখন বাড়ি যখন চলে আসলেন, তার মনের ভিতরে একটা খটকা দেখা দিচ্ছিল। খটকাটা হচ্ছে এটা, স্বপ্নে যখন তিনি নিজেকে খাটিয়ার মধ্যে পেতেন, তিনি কিন্তু খাটিয়ার সেই ভাবটা বা সেই স্পর্শটা মনে রাখতে পারতেন। তার পিঠের কোন কোন অংশে, তার পায়ের কোন কোন অংশ ওই খাটিয়ার সাথে লেগেছিল, ওই স্পর্শটা তিনি অনুভব করতে পারতেন।
এটা কিন্তু আবার তিনি উল্লেখ বলতে ভুলে গিয়েছিলেন, অর্থাৎ স্বপ্নে তিনি যা যা ফিল করতেন তা আসলে বাস্তবে ফিল করতেন। আরো কিছুদিন যায়, এর মধ্যে একদিন স্বপ্ন তিনি আবার দেখতে লাগলেন এবং একইভাবে তার ঘুম যখন ভাঙল, এবার ঘুম ভাঙার পরে নিজে তিনি দেখতে পান তিনি তার বিছানা শোয়া, কিন্তু কেউ তার জানাজা পড়ছে। পুরো ব্যাপারটা একদম স্পষ্ট। তিনি একদম হুড়মুড় করে উঠে বসেন। ওই হুড়মুড় করে উঠে বসতে বসতে তার তখনও স্পষ্ট মনে ছিল এক ব্যক্তি যেমন সাধারণভাবে মানুষজন ইমামতি করে ঠিক সেইভাবে তার জানাজার নামাজ পড়ছিল। তিনি ততক্ষণে চিৎকার করলেন, লাইট জ্বালানো হলো, ততক্ষণে একদম হাওয়ার মতো মিলিয়ে গেল সবকিছু, মানে একদম হাওয়ার মতো। এবার তিনি এই ব্যাপারটা নিয়ে খুব বেশি ভয়ের মধ্যে পড়ে গেলেন এবং পরিবারও বুঝতে পারলো যে না, একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেছে, যে সিচুয়েশনটা এখন হাতের মধ্যে নেই। অতি সাধারণ স্বপ্ন অত্যন্ত ভয়ঙ্কর হয়ে গেছে এখন, কারণ নিজের ঘরের মধ্যে সে কাউকে দেখেছে, অফিসে মন দিতে পারছে না, শরীর ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। এমন অবস্থায় শ্বশুর বাড়ির লোকের কাছ থেকে পাওয়া সেই লোকের কাছে আবারও যায়, মানে যার ঠিকানা তারা শ্বশুর বাড়ির লোকের কাছ থেকে পেয়েছিল, সেই লোকের কাছে তারা আবারও যায়, যিনি তাকে এবার বললেন তিনি চেষ্টা করবেন খোঁজ খবর নেওয়ার জন্য, কিন্তু তার যেটা ধারণা কেউ তাকে হয়তো খুন করার উদ্দেশ্যে, হয়তো বা তার বড় ধরনের কোনো ক্ষতি করার উদ্দেশ্যে হয়তো তাবিজ কবজ করেছেন। ধারণার উপরে কোনো সঠিক কিন্তু আকার নেই, কোনো সঠিক ঠিক ঠিকানা নেই পুরো ব্যাপারের। এই অবস্থায় তো দোলাচলে ভোগা যায় না। চারদিকে খোঁজ লাগানো হলো। খোঁজ লাগানোর পরে একজন হুজুরের সন্ধান পাওয়া গেল, যিনি মানে জিনের সাহায্যে খোঁজ খবর নিয়ে কোথায় কি ঘটে না ঘটে সেই খোঁজ খবর নিয়ে সেটা জানিয়ে দিচ্ছেন এবং তিনি পরবর্তী ব্যবস্থা নিচ্ছেন। সেই ব্যক্তির কাছে যাওয়া হলো। এবার সেই ব্যক্তির কাছে যাওয়ার পরে সেই জিন হুজুর আমিন ভাইকে বসালেন এবং আমিন ভাইকে বসানোর পরে তিনি কার সাথে অন্ধকারের জন্য কিছু সময় ফিস করে কথা বললেন। ফিস কোনো কিছু স্পষ্ট বোঝার মতো শব্দ নাই, এতটা ফিস। এবং সেই ফিসের পরে তিনি হুট করে অন্ধকারের ভেতরেই, এটা তার স্ত্রী মানে আমিন ভাইয়ের স্ত্রী নিজে শুনতে পান, তার শ্বশুরও শুনতে পায়, তা হচ্ছে সে জিন হুজুর বললেন, আমরা এখন একটা জিনকে এখানে হাজির করব আপনার স্বামীর ভেতরে। এই কথা শুনে তো প্রচন্ডভাবে ভয় পেয়ে গেল তারা তিনজনই প্রচন্ডভাবে ভয় পেয়ে গেল। কিন্তু সেই জিন হুজুর তাদেরকে বোঝালেন, সেই জিন হুজুর তাদেরকে এটা বললেন যে আমি খবর পেয়েছি আপনার ছেলের ক্ষতি করার জন্য একটা জিনকে লাগানো হয়েছে। ওই জিন আপনার ছেলের সাথেই রয়েছে, এটা আপনারা টের পাচ্ছেন না। ওই জিনকে আমরা হাজির করব, বাইরে থেকে কেউ এসে আপনার ছেলে ঘাড়ের উপরে বসবে না, আপনার ছেলের ভেতরে যে আছে সেই কথা বলবে। অনেকক্ষণ বোঝানো হলো কিন্তু তারা রাজি না। তাদের কাছে এটা একদম নতুন ঘটনা, মানে এটা কিন্তু স্বপ্নের মধ্যেই সবকিছু। এখন কোত্থেকে জিন, এই ব্যাপারটা তারা বুঝে উঠতে পারছিলেন না। তো হুজুর তখন একটা কৌশল অ্যাপ্লাই করেন। হুজুর তখন বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঝাড়ফুঁক করি। তারা বলে আচ্ছা ঠিক আছে, আপনি যেটা করেন। কিন্তু হুজুর আর ঝাড়ফুঁক করেনি। হুজুর সরাসরি সেই ঝাড়ফুঁকের প্রক্রিয়ার মাধ্যমে, যে প্রক্রিয়াতে জিনকে ডেকে আনা হয়, যার উপর প্রভাব থাকে, সেই জিনকে তিনি ডেকে আনলেন এবং আমিন ভাইয়ের স্ত্রী এবং আমিন ভাইয়ের স্ত্রী এবং আমিন ভাইয়ের বাবা এই দুজন লক্ষ্য করলেন যে আমিন ভাই ডানে বামে কাত হয়ে নড়াচড়া করছে। যখন তাকে স্পর্শ করলো, আমিন ভাই যখন তাদের দিকে ঘুরে তাকালেন, আমিন ভাইয়ের চোখ দুটো তখন একদম রক্ত লাল হয়ে গেছে, যেন প্রত্যেকটা শিরা উপশিরা রক্তাক্ত হয়ে গেছে চোখের ভেতরের। তো ভয় তারা হাত সরিয়ে ফেলেন। তখন জিন হুজুর জিজ্ঞেস করলেন, তুমি কে? পরে একটা নাম বলল সে, অনেকক্ষণ পরে শুধু একটা নাম বলল। তখন যখন জিজ্ঞেস করা হলো যে তুমি এই ব্যক্তির সাথে কি করছো, এই ব্যক্তির সাথে তুমি কেন,
অনেক জিজ্ঞাসাবাদ করার পরেও কোনো উত্তর না আসাতে হুজুর তখন তার নিজের সেই জিন যাদের সাথে তার সম্পর্ক রয়েছে তাদের কাছ থেকে একটু সাহায্য কামনা করলেন। তো সেই জিনেরা ওই জিনের সাথে কি কথা বলেছে বা কি ধরনের আলাপ আলোচনা হয়েছে সেটা কেউ জানে না। ওই জিনেরা যখন আমিন ভাইয়ের শরীরের সাথে লেগে থাকা জিনের সাথে কথা বলার পরে যখন সেই জিন কথা বলতে রাজি হলো, তখন বেরিয়ে এলো আসল ঘটনা। আসল ঘটনা হচ্ছে, আমিন ভাই যে অফিসে কাজ করতেন, ওই অফিসে একজন লোক কাজ করতো এবং ওই অফিসে ওই লোক আমিন ভাইকে কোনো মতে পছন্দ করতো না, এবং আমিন ভাইকে পছন্দ করতো না বিধায় সেই লোক জ্বালাপোড়া শিকার হতো। মানে একটা হিংসাত্মক আচরণ তার ভেতরে ছিল, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে তার চাকরিটা চলে যায়, এবং ওই অজ্ঞাত কারণটার কারণে সেই দুষ্ট লোকের মনে হয় যে এই চাকরিটা চলে যাওয়ার পেছনে আমিন ভাইয়েরই দায়। তখন তিনি আমিন ভাইয়ের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে বসেন, কিন্তু সহসা কিন্তু ক্ষতিগুলো হয় না। তো এরপরে সেই দুষ্ট লোক এমন এক ফকিরের কাছে যায়, যে ফকির তাকে শিখিয়ে দেয় কিভাবে একটা কলা গাছের পুরো শরীরটাকে, মানে কলা গাছটাকে একটা মানুষের রূপ দেওয়া যায়, এবং সেই মানুষের রূপ দেওয়ার পরে সেটার সাথে কি কি উপকরণ করার পরে, উপকরণ বা উপকার বা যেটাই হোক না কেন, সেগুলো করার পরে যখন ওই মানে মানুষের আকৃতি দেওয়া সে কলা গাছের দাফন করানো হবে, তখন থেকে যতদিন পর্যন্ত কলা গাছ পুরোপুরি মাটিতে না মিশে যায় ততদিন পর্যন্ত সেই লোক জীবিত থাকবে। যেই দিন পুরোপুরি মাটিতে মিশে যাবে সেই দিনই লোক মারা যাবে, যার আকৃতি দেওয়া হয়েছে। তো সেই দুষ্ট লোক ঠিকই সে কাজ করে, এবং সেই কাজে সে কিভাবে জানি সফল হয়, কিন্তু সে সফল হওয়ার পূর্বে নিজের যে আক্রোশ, সে আক্রোশটা মেটানোর জন্য ওই যে মানুষ রূপী যে কলা গাছটার একটা আকৃতি দেওয়া, তার সে জানাজা পড়ে, নিজে সে জানাজা পড়ে, এবং জানাজা পড়ে সে নিজেই মাটি চাপা দিয়ে দেয়। এবং ঠিক সেই দিনের কয়েকদিন পর থেকেই এই ঘটনার কারণে ওই যে শক্তি উৎপন্ন হলো, যে নেগেটিভ ফোর্স, ওই নেগেটিভ ফোর্স যে জিন ক্যারি করছে, সেই জিন আমিন ভাইয়ের পেছনে পড়ে গেল, এবং তাকে স্বপ্নে শুধু এটাই দেখাতে লাগলো যে তোর জানাজা পড়া হয়ে গেছে, তোর জানাজা পড়া হয়ে গেছে, তোর জানাজা পড়া হয়ে গেছে। আমিন ভাই শেষের দিকে তার মৃত্যুর আগে শুধু এই স্বপ্নটাই দেখত। যেদিন তার মৃত্যু হতো সেই দিন তাকে এই স্বপ্নটাই দেখানো হতো, তা হলো আজকে জানাজা শেষ হবার পরে তার লাশে খাটিয়া নিয়ে যাওয়া হলো এবং তাকে দাফন করে দেওয়া হলো। এর মাঝখানে কিন্তু আরো অনেক কিছু দেখাতো সেই জিন এটা কিন্তু বলেছিল, যত সময় ধরে ধীরে 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 সেই কলা গাছটা পচে যেতে থাকবে, তত ধীরে 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 তাকে দেখানো হতো তার লাশা খাটিয়া প্রথমে তো এখন জানাজার নামাজ আদায় হচ্ছে, পরবর্তীতে লোকজন কাঁধে নিয়ে তার খাটিয়া নিয়ে হাঁটছে। মানে ধীরে 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 সেই গাছের যেরকম পরিণতি হতো, আমিন ভাইকে ও স্বপ্নে ঠিক অতটুকু পর্যন্ত এগিয়ে নিয়ে যেত, কবর পর্যন্ত। এবং ওই যে বললাম, যেই দিন গাছটা মিশে যেত ঠিক সেই দিন আমিন ভাইয়ের মৃত্যু হতো। পরবর্তীতে সেদিন হুজুর কি ধরনের কাজ করেছিলেন সেই ব্যাপারে আমরা এই মুহূর্তে অবগত নেই, কিন্তু আমিন ভাইয়ের স্ত্রী আমাদেরকে সেটা জানিয়েছেন যে ওই দিন আমিন ভাই ওই হুজুরের কাছ থেকে আসার পরে, ওই হুজুরের কাছ থেকে নেওয়া ট্রিটমেন্ট এবং অথবা যে ধরনের আমল ছিল বা যাই ছিল সেগুলো করার পর থেকে আমিন ভাইয়ের এরপরে আর ওই স্বপ্ন দেখা হয়নি, এবং সেই দুষ্ট লোকের কিন্তু খোঁজ পাওয়া যায়নি। যে দুষ্ট লোকই কাজ করেছিল তার খোঁজ কিন্তু আমিন ভাই আর পাননি। কিন্তু ওই হুজুরের কাছ থেকে সেদিন আসার পর থেকে আমিন ভাইয়ের যে উন্নতিটা, শারীরিক যে অবনতি হচ্ছিল, সেটা ধীরে ধীরে আবার উন্নতির দিকে এগোতে থাকে, এবং এই ঘটনাটা এখানেই শেষ। এরকম অদ্ভুত অদ্ভুত মানুষ এই ধরনের অদ্ভুত অদ্ভুত কাজগুলো করে নিজেদের ঈমান হারিয়ে ফেলছে, ঠিক সেইভাবে তারা কাফেরে পরিণত হচ্ছে। এবং ঠিক সেইভাবেই এই যে লোকগুলো যারা কোনো কিছু না করেও একটা মানুষের অহেতুক রোশনালের মধ্যে পড়ে যাচ্ছে, অহেতুক তার ক্ষতির নজরের মধ্যে পড়ে যাচ্ছে মানুষজন,
আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেকটা বালা মুসিবত থেকে আল্লাহ যদি আমাদেরকে হেফাজতে রাখেন। এই দোয়া আমাদেরকে সকাল সন্ধ্যা করতে হবে প্রত্যেক ওয়াক্তের নামাজের পরে। চলে যাচ্ছে আজকের পর্বে বড় একটি ঘটনায়, যে ঘটনাটি এই মুহূর্তে রাকিব ভাই আপনাদেরকে শোনাবেন। আজকে আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটির কেন্দ্রস্থল মেঘনা নদীর আশেপাশে। মেঘনা নদীর এক প্রান্ত নারায়ণগঞ্জ ঢাকা বিভাগে পড়েছে এবং অপর প্রান্ত ব্রাহ্মণবাড়িয়াতে। বর্ষার মৌসুমে নদীতে প্রচুর পানি থাকে এবং অনেক ভালোই স্রোত থাকে। আর অন্যদিকে শীতকালে যখন পানি কমে যায় তখন অনেক অনেক জায়গায় চর ভেসে ওঠে এবং সেই চরে আশেপাশে এলাকার যে মানুষজন থাকে তারা বিভিন্ন ধরনের ফসল চাষ করে। দেখা যায় পানি কমে যাওয়াতে যে নদীর এক প্রান্তে চর ভেসে ওঠে, সেই চরে অনেক সময় দেখা যায় যে তারা ধান চাষ করে, আবার গম চাষ করে, আবার অনেক সময় দেখা যায় অন্যান্য লাকড়িকোটার একটা গাছ আছে, সেই ধরনের গাছ যেটা আগুনে জ্বালানো যায়, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, ওই ধরনের গাছও মাঝে মাঝে দেখা যায় তারা চাষ করে সেখানে। এভাবে বেশ কয়েক মাস তারা সেই চর এলাকায় চাষাবাদ করতে পারে। আবার যখন বৃষ্টির মৌসুম এসে যায় তখন তো পানিতে ডুবে যায় সেই চর এলাকা। জব্বার মিয়া নামের এক মধ্যবয়স্ক ব্যক্তি, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলাতেই। ওনার প্রধান পেশা পূর্বে ছিল মাছ শিকার করা। সেই পেশা বর্তমানে তিনি ছেড়ে দিয়েছেন। বর্তমানে তিনি অন্যান্য কাজ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু একটা সময় তিনি প্রচুর মাছ ধরতেন সেই মেঘনা নদী থেকে। যেহেতু ওনার এলাকা সেই মেঘনা নদী থেকে কয়েক গ্রাম দূরেই ছিল, তো সেখান থেকে আসতে বেশিক্ষণ সময় লাগতো না। দেখা যেত বাড়ি থেকে যখন তিনি মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিতেন, তখন ওনার বাড়ি থেকে নদীর ধারে পৌঁছাতে বেশি হলে হেঁটে যদি আসতেন তিনি তখন 20 থেকে 25 মিনিট সময় লাগতো। তো এরকম একটা সময়ের মধ্যে তিনি ওই নদীর পাড়ে পৌঁছে যেতেন। ওনার নিজের কেনা বেশ কয়েকটা ছোট ছোট ডিঙি নৌকা ছিল, তো সেগুলো দিয়েই তিনি মাছ ধরতে চলে যেতেন। নদীর যে অংশে পানি কম ছিল সেই অংশে তিনি লম্বা নেট জাল ছিল, সেই জালগুলো পেতে রাখতেন। তো সেই জালে মাছ আসা যাওয়ার সময় যদি কিছু মাছ লাগতো, তো সেগুলো কিছুক্ষণ পরপর তিনি নৌকা দিয়ে সেখানে গিয়ে জালের কাছে গিয়ে সেগুলো তুলে দেখতেন যে মাছ লেগেছে কিনা। তো মাছ লাগলে সেগুলো নৌকায় তুলে নিয়ে তিনি চলে আসতেন। তো বেশিরভাগ সময় তিনি সেই মাছগুলো বিভিন্ন আড়তে পাঠিয়ে দিতেন। অনেক সময় দেখা যেত অনেক বেশি পরিমাণ যখন তিনি মাছ পেতেন, তিনি সেগুলো নিজেই নিয়ে যে ওই এলাকার যে স্থানীয় বাজার ছিল সেখানে বসে যেতেন এবং এই কাজ করাতে তিনি বেশ ভালো ইনকাম করতেন। তখন জব্বার মিয়ার একটা গ্রুপ ছিল। আসলে তার সিনিয়র ছিল কয়েকজন ব্যক্তি এবং জুনিয়রও ছিল বেশ কয়েকজন। সর্বমোট 7 জনের একটা টিম ছিল তাদের। তো সেই টিম মিলে তারা গভীর রাতে মাছ ধরতে যেত এই মেঘনা নদীতে। মেঘনা নদীতে তারা যখন মাছ শিকারে যেত, তাদের একটা ট্রলার ছিল, ছাউনি দেওয়ার ট্রলার ছিল, বৃষ্টি পড়লে যাতে কেউ না ভিজে এরকম একটা ট্রলার। তো সেই ট্রলারে করে তারা বেশিরভাগ সময় মধ্যরাতে তারা মাছ শিকার করতে যেত, কারণ স্বাভাবিকভাবেই সব জেলেরাই এই কাজটা করে, কারণ মধ্যরাতে নাকি বেশি মাছ পাওয়া যায়। সব সময় তার দলের লোকজনের সাথেই সে থাকতো এবং মাছ শিকার করত। যতটুকু মাছ পাওয়া যেত সেগুলো পরবর্তীতে পাড়ে এনে 7 জনের মধ্যে ভাগাভাগি করে নিয়ে যেত। আবার অনেক সময় দেখা যেত বেশি পরিমাণে মাছ উঠলে সেগুলো বাজারে বিক্রি করে সেই টাকা সমান 7 ভাগে নিজেদের মধ্যে ভাগাভাগি করত। আর ট্রলার যেহেতু তারা সকলেই মিলে কিনেছে, সেহেতু সেটার খরচ নিজেরাই বহন করে।
বর্তমানে জব্বার মিয়া সেই মাছ ধরার পেশাটা ছেড়ে দিয়েছেন। ওনার একটি হাত নেই, হাতের কনুই পর্যন্ত সম্পূর্ণটা কাটা। ওনার সাথে কথা বলার এক পর্যায়ে জানা যায় ওনার সে হাত তিনি খুব কষ্টে তিনি হারিয়েছেন। এই মাছ শিকার নিয়েই বিভিন্ন ঝামেলায় পড়ে এবং একটা খুব কষ্টদায়ক ঘটনায় পড়ে তিনি তার এই হাতটা হারিয়েছেন। ওনার খুব স্পষ্টভাবে মনে আছে সেই দিনটার কথা। দিনটি ছিল 20 অক্টোবর 2019। জব্বার মিয়া সকালবেলা বাজার থেকে সবজি তরকারি এগুলো কিনে বাসায় যায়। তার বাসায় ছোট ছোট ছেলে মেয়ে আছে 2 জন, আর তার ওয়াইফ। তো তাদেরকে বাজার দিয়ে সে বের হয়ে যায়। বের হয়ে সে লম্বা জাল যে পেতেছিল নদীর অগভীর জলে, সেখানে সে ছোট ডিঙি নৌকা দিয়ে মাছ খুঁজতে যায় এবং ভালো মানের সে মাছ পায়, অনেক বড় বড়, এক একটা দেখা যায় 1 হাত লম্বা। আবার বেশ ছোট ছোট মাছও সে অনেকগুলো পায়। নৌকা ভর্তি করে সে ওই মাছগুলো নিয়ে পাড়ে আসে। আসার পর তার যে সাগরেদ ছিল সেই সাগরেদকে সে কল করার পর সে এখানে আসলে তাকে দিয়ে কয়েকটা ড্রামের মধ্যে সেই মাছগুলো দিয়ে একটা ভ্যান গাড়ি দিয়ে পাঠিয়ে দেয় বাজারে বিক্রি করার জন্য। ওই দিন সন্ধ্যার সময় তাদের যে দল ছিল, দলে যে 7 জন মেম্বার ছিল, তারা একসাথে একটা মিটিংয়ে বসে যে আজকে তারা অনেকটা দূরে যাবে মাছ শিকার করার জন্য। তারা প্রতিদিন যে অংশে মাছ ধরে নদীর, ওই অংশে নাকি আপাতত মাছ খুব কম পাওয়া যাচ্ছে। অন্যান্য জেলেরা যারা আছে তারা নাকি খবর নিয়ে এসেছে যে ওই অংশে এখন আপাতত মাছ খুব কম। এবং তাদের কাছে নাকি আরেকটা খবর আছে, তারা সন্ধান পেয়েছে যে নদীর অন্য এক প্রান্তে নাকি প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এবং সেটা অনেক গভীর রাতে, প্রায় 1টা-2টার দিকে গেলে নাকি সেখানে অনেক মাছ পাওয়া যায়। তো সেই সংবাদের ভিত্তিতে জব্বার মিয়া এবং তার দল ঠিক করে যে তারা ওই অংশে তারা মাছ ধরতে যাবে। তো যেই কথা সেই কাজ, কথা মতো তারা রাত 12টার পর খাবার দাবার শেষ করে বেরিয়ে যায় এবং যে যার মতো বলে দেয় যে তোমরা যার যার মতো নদীর ঘাটে এসে পৌঁছে যাবে, সেখানে ট্রলার বাঁধা থাকবে। রাত 1টার মধ্যেই টিমের যে 7 জন মেম্বার যে যার মতো সেই নদীর ঘাটে পৌঁছে যায় এবং সেই ট্রলারে চেপে তারা রওনা দেয় সেই গভীর জলের উদ্দেশ্যে, যেখানে বেশি বেশি মাছ পাওয়া যায়। বেশ অনেকক্ষণ, 1 থেকে 1 ঘন্টা 20 মিনিট এরকম ট্রলার চালানোর পর তারা একটা জায়গায় পৌঁছে যায় এবং জব্বার মিয়া ধারণা করে যে এটাই সেই জায়গা যেখানে বেশি পরিমাণে মাছ পাওয়া যাবে এখন। তো এটা ট্রাই করার জন্য সে একটা কনুই জাল ছিল হাতে, বেশ লম্বা, কারণ নদীর গভীর জলে তো সেই কনুই জাল তো মাটি ছোঁয়ার কথা না, তবুও বেশ লম্বা দড়ি দিয়ে সে কনুই জালটা বানিয়েছিল এবং সে একটু তীরের কাছাকাছি গিয়ে সেই কনুই জালটা সেখানে নিক্ষেপ করে। তো সেখানে ফেলার পর কনুই জালটা যখন সে টেনে তুলে দেখেছে বেশ অনেক ছোট ছোট মাছ তার জালে লেগেছে। তো এবার সে বুঝতে পারে যে না, ঠিক আছে, এই জায়গাতেই, এই এরিয়াতেই বেশি পরিমাণে মাছ পাওয়া যাবে। তাই তারা ঠিক করে এখানেই তারা মাছ শিকার করবে আজকে সারা রাত। তাদের নৌকাতে যে লম্বা লম্বা কতগুলো জাল ছিল সেগুলো তাদের দলের লোকেরা ফেলে দেয় পানিতে এবং ট্রলার তারা চালাতে থাকে, কারণ জাল পেছনে ফেলে রাখলে আর ট্রলার সামনের দিকে এগিয়ে নিয়ে গেলে ওই যা মাছ লাগে সেগুলোই তারা টেনে তুলে পরবর্তীতে। এটাই ছিল তাদের মাছ ধরার কৌশল। তো বেশ অনেকক্ষণ যাবৎ তারা মাছ ধরে, 30 থেকে 40 মিনিট যাবৎ, এবং বড় বড় 5টা ড্রাম তারা নিয়ে গিয়েছিল এবং দেখতে দেখতে ঘণ্টাখানেকের ভিতরে 3টা ড্রাম সম্পূর্ণ মাছে ভর্তি হয়ে যায় এবং তারা 7 জনই যে পরিমাণ খুশি হয় যে আজকে অনেক মাছ পাওয়া গিয়েছে। 3 ড্রাম মাছের দাম তারা আনুমানিকভাবে ধরেছিল প্রায় 12,000 টাকার মতো। আসলে জেলেদের জন্য এইটুকু অর্থই তাদের কাছে অনেক বেশি পাওয়া,
তো তখনকার সময়ে এই অর্থই তাদের খুশির যোগান দিয়েছিল। মাছ ধরতে ধরতে তারা বেশ ক্লান্ত হয়ে যায় এবং একটা তীরে তারা পৌঁছে যায়। জব্বার মিয়া ছিল তাদের প্রধান দলনেতা। তো দলনেতা থাকায় সে আশেপাশের যত এরিয়া আছে সব এরিয়ায় সে ভালো করে চিনে। নদীর এপাশ ওপাশ সব কিছুই তার ভালো করে জানা আছে। কিন্তু তারা এমন এক পাড়ে এসে পৌঁছে যায়, অন্য 6 জন তো চিনেই না, এমনকি জব্বার মিয়াও ধারণা করতে পারে না এটা কোন জায়গা। তো তারা যেহেতু বেশ ক্লান্ত হয়ে আছে, পানির মধ্যে নদীর পানিতে প্রচুর ঢেউ, নৌকা বারবার এপাশ ওপাশ করছে, তো তাদের শরীরও বেশ খারাপ হয়ে যায়। তো তারা ভাবছিল যে যদি কোনো শক্ত মাটি পাওয়া যায়, কোথাও তীরে পৌঁছানো যায়, সেখানে একটু শুয়ে বসে তারা বেশ কিছুক্ষণ বিশ্রাম নেবে, কারণ এই নৌকাতে এত ঘন্টা যাবত থাকতে থাকতে তাদের ভালো লাগছে না। তো এক পর্যায়ে তারা যখন একটা তীরে পৌঁছায়, সেখানে তারা নৌকাটা নোঙর করে। তো নোঙর করার পর তারা সেখানে নেমে আশপাশটা দেখে যে একটা চর এলাকার মতো এরিয়া, এবং চর এলাকা থেকে একটু দূরে গ্রামের মতো কিছু দেখা যাচ্ছে, যে হয় 10 মিনিট হাঁটলেই হয়তো একটা গ্রাম পাওয়া যাবে। জব্বার মিয়া আশেপাশে বেশ অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে, তখন জব্বার মিয়া ধারণা করে তার পরিচিত সে গ্রাম, এবং সে বলে যে হ্যাঁ, এই গ্রামটা কিন্তু অনেক ভালো। এবং জব্বার মিয়া তার বাকি দলের মেম্বারদের সে বলে যে আমাদের যে পরিমাণ মাছ আছে সেগুলো আমরা ওই গ্রামে নিয়ে যাব, এবং ওই গ্রামের যে বাজার আছে ওই বাজারে খুব ভালো পরিমাণে মাছ বিক্রি হয়, এবং সে বাজারে নাকি ঢাকা থেকেও অনেক শহরের মানুষজন আসে সেই বাজারে মাছ কেনার জন্য। তো এটা সে ধারণা করে জব্বার মিয়া, কিন্তু সে মানে পুরোপুরি নিশ্চিত হতে পারে না যে এটাই সেই গ্রাম, এটাই সেই বাজার যেটাতে তারা যেতে চাচ্ছে। তো তার কথা মতো বাকি সবাই রাজি হয়ে যায়, এবং সেই 4 ড্রাম মাছ তারা বড় বাঁশ দিয়ে 2 জন মিলে একটা ড্রাম মানে কাঁধে তুলে নেয়। তাহলে 4টা ড্রাম, তো 8 জন থাকার কথা, কিন্তু তাদের এখানে তো মানুষ মাত্র 7 জন, জব্বার মিয়া সহ 7 জন মানুষ। তো 4 ড্রাম নিয়ে তারা যেতে পারেনি। 1 ড্রাম তারা এখানে ফেলে রাখে, আর 3 ড্রাম নিয়ে তারা রওনা দেয় সেই গ্রামের উদ্দেশ্যে। রাত তখন আনুমানিক 3:30টার দিকে। তখন তারা সেই চর এলাকা পেরিয়ে যখন তারা গ্রামের কাছাকাছি পৌঁছে যায়, তখন তাদের বেশ অনেকটা অংশ জুড়ে বাঁশঝাড় নজরে আসে। তো সেই বাঁশঝাড়ের দিকে তারা এগিয়ে যায়, কারণ ওখানে তো বসত বাড়ি থাকবে, এবং তারা কোনো বাড়ির আলো পর্যন্ত দেখতে পাচ্ছিল না তখন। তাই ধারণা করলো যে এদিকেই কোনো বসত বাড়ি থাকতে পারে, দোকানপাট থাকতে পারে। তো এই বাঁশঝাড়ের দিকেই তারা এগিয়ে যায়, এবং সেই বাঁশঝাড়ের কাছে যখন পৌঁছায় তখন দেখে যে বিশাল বড় এরিয়া জুড়ে বাঁশঝাড়, এবং আশেপাশে কয়েকটা ছোট ছোট পুকুরও দেখা যাচ্ছে। এত ভারী সম্পূর্ণ মাছ বোঝাই ড্রাম নিয়ে তারা প্রবেশ করে সেই বাঁশঝাড়ের ভেতরে। তো বাঁশঝাড় ভেতরে যখন তারা প্রবেশ করে, তখন এত বাঁশের চিপা দিয়ে তারা ভালো করে যেতে পারছিল না। তাই তারা একটা জায়গায় সেই ড্রামগুলো রাখার পর জব্বার মিয়া বলে তাদেরকে যে তোমরা ড্রামের পাশে বসে থাকো, আমি একটু 4-5টা ঘুরে দেখে আসি যে কোন দিক দিয়ে সেগুলো নেওয়া যাবে বা কোন দিক দিয়ে বাজারটা কাছে হবে। আমি তো আর কখনো এখানে আসিনি, আমি একটু দেখে আসি ঘুরে। তো এই কথা বলে জব্বার মিয়া তাদেরকে সেখানে বসে রেখে জব্বার মিয়া বের হয়ে যায় সেখান থেকে, এবং সে বাঁশঝাড়ের ভেতরে ঢুকে যায়। বাঁশঝাড় পেরিয়ে একটা ছোট পুকুর আছে, সেই পুকুর পেরিয়ে একটা ছোট মাটির রাস্তা। সেই মাটির রাস্তা দিয়ে যখন সে একটু সামনে হাঁটছিল, তখন হঠাৎ করেই তার নজরে একটা সাইনবোর্ড পড়ে। সে একটু কাছে গিয়ে, অন্ধকারের মধ্যে তো এত বোঝা যাচ্ছে না, চাঁদের আলো এত স্পষ্ট না, নতুন চাঁদ উঠেছে, হয়তো নতুন মাসের চাঁদ উঠেছে, এই কয়েকদিন হবে, তো এরকম অবস্থা। তো সে সাইনবোর্ডের কাছাকাছি যায় এবং গিয়ে সে সাইনবোর্ডটাতে লেখা দেখে যে ওই সাইনবোর্ডে লেখা মেঘনা ঘাটের শ্মশান ঘাট। সুন্দর করে বাংলা ভাষায় স্পষ্টভাবে লেখা যায় মেঘনা ঘাটের শ্মশান ঘাট।
এটা সে দেখতে পায়। তো এটা দেখে সে বুঝে যায় যে আশেপাশে নিশ্চয়ই কোথাও শ্মশান আছে। তো সে সচরাচরে তো ভয় পায় না, একজন সাহসী মানুষ, কারণ এত রাতের বেলা মাছ ধরে এত গভীর নদীতে অবশ্যই সাহস থাকা দরকার। জব্বার মিয়া একটু চারপাশটা ভালো করে তাকিয়ে সে তার নজরে তখন সে শ্মশানটা পড়ে এবং দেখে যে শ্মশানটাতে হাফ পরিমাণ, বেশি হলে 4 ফুট বা 5 ফুট ওয়াল দেওয়া একটা বাউন্ডারি এবং বিশাল বড় এরিয়া জুড়ে সেই শ্মশানটা। এবং দেখে মনে হচ্ছিল যে শ্মশানের গেট লম্বা করে বানানো এবং সেই গেটে বিশাল বড় একটা তালা ঝুলে আছে, সে সেটা দেখতে পাচ্ছিল। এবং কাছে গিয়ে সে একবার চারদিকে ভালো করে নজর দেয় এবং নজর দিয়ে দেখতে পায় যে শ্মশান ঘাটের পাশ দিয়ে একটা পাকা রাস্তা গিয়েছে এবং সে ধারণা করে এই পাকা রাস্তা দিয়ে গিয়ে সামনে হয়তো বাজার পড়বে। তখন সে ওইখান থেকে ঘুরে তার যে অন্য দলের লোকেরা ছিল মাছ নিয়ে বসে আছে সেখানে যাবে। তো যাওয়ার সময় তখন যখন সে ঘুরে রওনা দেয় ওই দিকে, যেখানে তাদের ফেলে রেখে এসেছে, সেদিকে যখন সে হাঁটা শুরু করে তখন তার জন্য কেমন মনে হচ্ছিল যে তার পিছন পিছন 4-5 জন মানুষ হেঁটে আসলে যেরকম একটা অনুভূতি হয় যে হ্যাঁ আমার পেছনে 4-5 জন হেঁটে আসছে, যেরকম একটা ফিল হয়, এরকম তার ফিল হচ্ছিল জব্বার মিয়ার। তখন সে একবার পেছন ঘুরে তাকায়, কিন্তু দেখে না, কাউকেই দেখতে পায় না। সে মনের ভুল ভেবে সে আবারও হাঁটা শুরু করে ওইদিকে। হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যেই সে পৌঁছে যায় তাদের কাছে এবং তাদেরকে বলে যে আমি রাস্তা পেয়েছি, তোমরা আমার সাথে এসো। তো তাদের যে দলনেতা জব্বার মিয়া তাকে ফলো করে এবং তারা হাঁটতে হাঁটতে সেই শ্মশানের কাছে পৌঁছে যায় সেই মাছের ড্রামগুলো নিয়ে। শ্মশানের কাছে পৌঁছে যখন তারা মেইন রাস্তায় উঠে, একটা পাকা রাস্তা, তো রাস্তা দিয়ে 10 মিটার বা 20 মিটার সামনে যাওয়ার পর তাদের নজরে আসে একটা মন্দির। শ্মশান ঘাটের পাশে একটা মন্দির থাকবে, এটাই স্বাভাবিক। তো মন্দিরের কাছে যখন তারা যায় তখন যারা মাছগুলো বহন করছিল, বাকি 6 জন ব্যক্তি মাছের ড্রামগুলো যারা বহন করছিল, তো তাদের সবাই বলতে থাকে যে আমাদের খুব পানির তৃষ্ণা পেয়েছে, আমাদের পানি খেতে হবে এখনই। কিন্তু আশেপাশে তো কোনো টিউবওয়েল নেই বা পানির কোনো ব্যবস্থা নেই। তো জব্বার মিয়া ভাবলেন যে যেহেতু এটা মন্দির, তো মন্দিরে তো অবশ্যই থাকতে পারে পানির ব্যবস্থা, খাবার পানি থাকার ব্যবস্থা থাকতে পারে। তো জব্বার মিয়া করলেন কি, মানে মেইন রাস্তা থেকে মন্দিরটা বেশ কিছুটা উপরে ছিল, প্রায় 10 থেকে 15টার মতো পাকা সিঁড়ি, সেই সিঁড়ি বেয়ে উপরে উঠে তারপরে মন্দিরটা। এখন তো এত বড় মাছের ড্রামগুলো সমেত তো উপরে ওঠা সম্ভব না। তাই জব্বার মিয়া 2 জনকে বললেন যে তোমরা 2 জন এই ড্রামগুলো পাহারা দাও, আর বাকিদের নিয়ে জব্বার মিয়া মন্দিরের উপরে উঠে যায়। এত রাতে মন্দিরে তো কেউ ছিল না, তবে মন্দিরের যে বড় ফটক ছিল সেখানে একটা বাল্ব জ্বলছিল, খুব ভালোভাবেই আশেপাশে ফর্সা হয়ে গিয়েছিল, আলোকিত দেখা যাচ্ছিল ভালো করে। তো চারপাশটা খোঁজার পর জব্বার মিয়া একটা টিউবওয়েল দেখতে পায়। তো সেই টিউবওয়েলে তারা পানি পান করে, টিউবওয়েল থেকে পানি পান করে তারা আবার নিচে ফিরে আসে। নিচে যখন তারা ফিরে আসে, যে 2 জনকে তারা ড্রাম সমেত 4টা ড্রাম সমেত রেখে গিয়েছিল, তারা 2 জন ড্রামের পাশে নেই। তারা উপর থেকে মন্দির তো রাস্তা থেকে কিছুটা উপরে ছিল আর রাস্তা তো একটু নিচে ছিল। তো সিঁড়ি বেয়ে যখন তারা নিচে নামতে যাবে তখন তারা দেখতে পায় যে ওই ড্রাম সমেত যে 2 জন ব্যক্তি ছিল তারা নিচে নেই। মানে হতভম্ব হয়ে তারা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি নিচে নেমে আসে রাস্তায় এবং রাস্তার আশেপাশে ভালো করে খোঁজাখুঁজি করে দেখে যে তারা এখানে নাই। কিন্তু 4টা ড্রামে যেরকম মাছ ছিল সেরকম মাছই আছে, কিন্তু ওই 2 জন ব্যক্তি নেই। তো তারা ভাবলো হয়তো ওই 2 জন খুব পানির তৃষ্ণা পেয়েছে, তাই মাছ ড্রামগুলো সেখানে রেখেই তারা উপরে উঠে পানি খাওয়ার জন্য চলে গিয়েছে। তো জব্বার মিয়া বললেন যে তোমরা এখানে থাকো, আমি উপর থেকে দেখে আসি তারা অন্য কোনো টিউবওয়েলে গিয়েছে কিনা। তো জব্বার মিয়া তখন সিঁড়ি বেয়ে মন্দিরের উপরে যায়, মন্দিরের ওখানে গিয়ে সে
যে টিউবওয়েলে তারা পানি খায় ওই টিউবওয়েলে দেখে যে না, এখানে আশেপাশে নেই, এবং পুরো মন্দিরের এরিয়াটা সে ভালো করে ঘুরে দেখে সে আর কোনো টিউবওয়েল পায় না, টিউবওয়েল সে একটাই পায়। তাহলে তো পানি খাওয়ার জন্য তো তারা যদি উপরে আসে তাহলে ওই টিউবওয়েলে আসবে। তখন চারপাশ ঘুরে সে দেখতে পায় যে কেউ নেই। তখন সে ফিরে চলে আসে নিচে এসে তাদের জিজ্ঞেস করে যে তারা কি এখনো আসেনি। তারা বলে যে না, তাদের দুজনকে তো আমি এখনো দেখতে পাই না, তারা আসেনি এখন এখানে। তারপর জব্বার মিয়া একটু চিন্তায় পড়ে যান যে এত রাতে তারা দুইজন কোথায় চলে গেল হঠাৎ করে, কোনো বিপদ আপদ হলো না তো? তো এমনিতেই এত গভীর রাত, আবার আশেপাশে শ্মশান আছে। তো জব্বার মিয়া একটু অন্যরকম চিন্তা ভাবনা করছিল যে কোনো জিন রিলেটেড সমস্যা কি হতে পারে। সবাই মিলে যখন আশপাশটা ভালো করে খুঁজে দেখছিল, তখন তাদের মধ্যে একজন শুনতে পায় যে দুইজন ব্যক্তি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় নিচ থেকে। তাদের একজনের গলা নাকি শোনা যাচ্ছে কিছুটা দূর থেকে। তো জব্বার মিয়া তখন ওকে বলে যে কোথায় 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 তুমি আওয়াজ পেয়েছো? তখন ওই ব্যক্তি জব্বার মিয়াকে একটু সামনে নিয়ে যাওয়ার পর জব্বার মিয়াও শুনতে পায় ওই যে দুইজন ব্যক্তি হারিয়ে গিয়েছে তাদের মধ্যে একজনের কণ্ঠ শোনা যাচ্ছে, সে যেন জোরে জোরে কাউকে ডাকছে। তো জব্বার মিয়া একটু সামনে এগিয়ে গিয়ে ভালো করে দেখে যে মেন রাস্তা থেকে কয়েকটা জমিন পেরিয়ে একটা বাড়ি, বিশাল বড় বড় কয়েকটা গাছ, সেই বাগানের মতো দেখা যাচ্ছে রাস্তা থেকে। ওই বাগানের ভেতর থেকেই নাকি ওই হারিয়ে যাওয়া যে দুইজন ব্যক্তি, ওর মধ্যে একজনের কণ্ঠ শোনা যাচ্ছে, সে নাকি চিল্লাচিল্লি করছে খুব জোরে জোরে। তো জব্বার মিয়া করলেন কি, ওদেরকে বললেন যে তোমরা ড্রামগুলো এখানে রাখো এবং দুইজন ব্যক্তি এখানে থাকবে ড্রামের সাথে। তো বাকিদের নিয়ে জব্বার মিয়া ওই বাগান বাড়িতে, অর্থাৎ যে বড় বড় গাছ ঘিরিত যে আবাস বাড়ি ছিল ওখানে চলে যায়, যেখান থেকে শব্দ শুনতে পাচ্ছিল। তো সেখানে গিয়ে দেখতে পায় বেশ একটা পুরনো বাড়ি, কিন্তু খুবই সুন্দর একটা বাড়ি। বাড়ির আশেপাশটা খুবই জঙ্গলে ঘেরা, মনে হচ্ছে যে ওই বাড়িতে বেশ কয়েক বছর ধরে কেউ থাকে না। তো ওই বাড়ির কাছে যখন আসে তখন কিন্তু তারা ওই ব্যক্তির শব্দ শুনতে পাচ্ছিল না। তো জব্বার মিয়া জোরে জোরে তার নাম ধরে ডাকছিল। ওই যান কণ্ঠ জব্বার মিয়া শুনতে পেয়েছিল, তার নাম ছিল মানিক মিয়া। তো জব্বার মিয়া ওই বাড়ির ভিতরে ঢুকে মানিক মিয়া বলে বলে অনেক জোরে জোরে হাঁক ডাকছিল, এবং মানিক মিয়ার সাথে যে ব্যক্তি হারিয়ে গিয়েছে তার নাম ছিল রফিক। তো মানিক মিয়ার নাম ধরে একবার ডাকে, আরেকবার রফিকের নাম ধরে ডাকে। তো এবার অনেক ডাকাডাকির পরও তাদের কোনো সারা শব্দ জব্বার মিয়া শুনতে পাচ্ছিল না, এবং জব্বার মিয়ার সাথে যারা ছিল তারাও শুনতে পাচ্ছিল না। এবং জব্বার মিয়া তো বলছিল যে এই বাড়িটা দেখে মনে হচ্ছে যে বাড়িটা খুবই সুন্দর, কিন্তু যে বাড়ির যে দেয়ালগুলো ছিল, পাকা করা দেয়াল ছিল, সে পাকা করা দেয়ালে শ্যাওলা পড়ে গাছ জন্মে গিয়েছে, এরকমটা দেখা যাচ্ছিল। আর আশপাশটা একটা জঙ্গলের মতো অবস্থা হয়ে আছে। তো জব্বার মিয়া ভাবলেন হয়তো কোনো বিপদ হয়েছে। সে তাদেরকে নিয়ে ভালোভাবে চারপাশটা, বাড়িটা বেশ বড় ছিল, গাছপালায় ঘেরা, সমস্ত বাড়ি সে ভালোভাবে খুঁজে খুঁজে দেখতে থাকে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে যে কোথায়, এবং জোরে জোরে ডাকতে থাকে তাদের নাম ধরে যদি কোনো সারা শব্দ পাওয়া যায়। সমস্ত আশপাশ খোঁজাখুঁজির পরও যখন তাদের পাওয়া যাচ্ছিল না, তখন বাড়ির পেছন দিকটা তারা যখন যায় তখন দেখতে পায় বেশ অনেকটা জায়গা জুড়ে একটা খোলা মাঠ, প্রাঙ্গণের মতো ছোট, কিন্তু ওই মাঠের মধ্যে কোনো নেই, গাছপালা নেই এবং জঙ্গলের মতো অবস্থা নেই। তো বাড়ির পেছনে যখন তারা এই জিনিসটা দেখে, এবং তারা দেখতে পায় খুবই স্পষ্ট যে কিছুটা সামনে একটা ছোট মাটির স্তূপের মতো পড়ে আছে। সেই মাটির স্তূপের দুই পাশে হারিয়ে যাওয়া যে দুই ব্যক্তিকে সেখানে পড়ে আছে, সেই মানিক মিয়া আর রফিক। তো জব্বার মিয়া তাদের সাথে কয়েকজনকে নিয়ে দৌড়ে সেখানে যায়, গিয়ে দেখে যে মাটি খুঁড়লে যেরকম একটা অবস্থা হয় না, মাটি খুঁড়া অবস্থায় পড়ে আসে চারপাশে, আর ওই মানিক মিয়া আর রফিক ওই মাটির স্তূপের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো এই অবস্থা দেখে তো জব্বার মিয়া এবং তার সাথে যারা ছিল সবাই ঘাবড়ে যায়, বেশ ভয় পেয়ে যায় যে
তারা এখানে কেন আসলো এবং এই মাটির স্তূপের পেছনেই বা তারা কি করছিল। তো ভালো করে যখন তারা খেয়াল করে, তখন তারা যে মাটি খুঁড়েছিল সেই মাটি খুঁড়ার পাশেই তারা একটা সুন্দর একটা সিন্দুক দেখতে পায়, বেশ সুন্দর কারুকাজ খচিত, এবং মনে হচ্ছিল যে সিন্দুকের চারপাশে খুব সুন্দর নকশা করা ছিল, পিতলের নকশা করা ছিল। এই সিন্দুকটা তারা দেখতে পায়। জব্বার মিয়ার মাথায় তখন অন্য কিছু চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যে এত সুন্দর একটা সিন্দুক, এবং জব্বার মিয়া তাদের সাথের একজনকে নিয়ে সেই সিন্দুকটি একটু ধরেও দেখেছে যে এটা বেশ ভারী একটা সিন্দুক, এবং মনে হচ্ছে যে এটার ভেতরে কিছু আছে। তো এবং তার মনে হচ্ছিল যে এই সিন্দুকটা যদি সে নিয়ে যেতে পারে, তাহলে হয়তো এটার ভেতর থেকে কিছু মূল্যবান জিনিসপত্র সে হয়তো পাবে, পুরনো আমলের জিনিস। এবং দেখে মনে হচ্ছিল সিন্দুকটা বেশ পুরনো আমলের, হয়তো 30 থেকে 40 বছর আগে, এরকমটা তার কাছে মনে হচ্ছিল। তো জব্বার মিয়া করলেন কি, তাদের সাথে যে দুজন ছিল তাদেরকে বলেন যে তোমরা দুইজন পানি নিয়ে আসো পুকুর থেকে। তো তারা পুকুর থেকে একটা ছোট বাটি করে পানি নিয়ে আসে, আনার পর ওই দুইজনের মুখের উপর ছিটিয়ে দেওয়ার পর তারা সাথে সাথে লাফ দিয়ে উঠে মানে এমন একটা ভাব করছিল যে তারা খুব ভয় পেয়ে আছে, এমন একটা অঙ্গভঙ্গি তাদের দেখে মনে হচ্ছিল। তো জব্বার মিয়া জিজ্ঞেস করেন, তোমরা এখানে কিভাবে আসলে এবং এই বাক্সই তোমরা খুঁড়ে বের করলে কেন? তখন ওই যে মানিক মিয়া এবং রফিক তারা বলছিল যে ওস্তাদ, তাড়াতাড়ি এখান থেকে চলেন, আমরা চলে যাই, এই জায়গাটা ভালো না, আমরা কিভাবে এখানে এসেছিলাম এগুলো পরে বলবো। তো জব্বার মিয়া করলেন কি, ওই বাক্সটি আরও দুইজনের সহায়তায় এটি ধরে, সুন্দর সিন্দুকটি ধরে, এবং ওই দুইজনকে মানিক মিয়া এবং রফিককে নিয়ে তারা মেন রাস্তায় চলে আসে। মেন রাস্তায় চলে আসার পর এখন একটা সিদ্ধান্ত তারা নেয় যে এই সিন্দুক নিয়ে যদি তারা বাজারে যায় মাছ বিক্রি করতে, তাহলে ওই এলাকার লোকজন জিজ্ঞেস করবে তোমরা এই সিন্দুক কোথায় পেয়েছো। এবং জব্বার মিয়া এটাও ধারণা করে যে যদি ওই এলাকার লোকজন চিনে যায় যে আমি এই বাড়ি থেকে সিন্দুকটা তুলে নিয়ে এসেছি, তাহলে হয়তো সমস্যা হতে পারে। তখন জব্বার মিয়া একটা সিদ্ধান্ত নেয় যে তাদের টিমে ছিল 7 জন। যেহেতু মানিক মিয়া এবং রফিক একটু অসুস্থ ছিল, তারা অজ্ঞান হয়ে গিয়েছিল, সেহেতু জব্বার মিয়া ঠিক করে যে মানিক মিয়া, রফিক আর এই জব্বার মিয়া তারা 3 জন এই সিন্দুকটা নিয়ে তারা বাড়িতে চলে যাবে, আর বাকি যে 4 জন আছে তারা সেই ড্রামগুলো নিয়ে স্থানীয় বাজারে যাবে। ওই বাজারে গিয়ে সকালবেলা মাছ বিক্রি করে টাকা নিয়ে তারা চলে আসবে বাড়িতে। এই সিদ্ধান্তে উপনীত হওয়ার পর যে যার মতো চলে যায়, এবং মানিক মিয়া, জব্বার মিয়া আর যে রফিক, তারা 3 জন ধীরে ধীরে সেই সিন্দুকটা তুলে ধরে তারা চলে আসে আস্তে আস্তে নদীর ঘাটে এসে তাড়াহুড়ো করে তারা তাদের সেই সিন্দুকটিকে তাদের ট্রলারে তুলে নেয়। তারপর ইঞ্জিন স্টার্ট দিয়ে তারা ওই পারের দিকে রওনা দেয়, তাদের বাড়ির দিকে। ট্রলার চালাচ্ছে বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে, কিন্তু এত পরিমাণ স্রোত যে স্রোতের বিপরীতে কিন্তু তাদের যেতে হবে, স্রোতের বিপরীত দিকে কিন্তু তাদের বাড়ি, তো ওই দিকে যেতে হবে। তো এত পরিমাণ স্রোত যে তাদের ট্রলার অন্যদিকে ঠেলে নিয়ে যাচ্ছিল। একটা সময় জব্বার মিয়া খেয়াল করে যে নদীর পানিতে অনেক বড় বড় ঢেউ, এত বড় ঢেউ সে জীবনে কোনোদিন দেখেনি। এত বছর ধরে সে মাছ ধরছে মেঘনা নদীতে, তো এত বড় ঢেউ সে কোনোদিন দেখেনি। তো সে চিন্তা করছিল যে কিভাবে যাব এত বড় ঢেউ এবং এত পরিমাণ স্রোত নদীতে। তো সে আবার নৌকা চালাচ্ছিল, তার ট্রলার চালাচ্ছিল, যেহেতু ইঞ্জিন নৌকা, যেহেতু তার এত বেশি সমস্যা হচ্ছিল না। কিন্তু সে বুঝতে পারছিল মানে ইঞ্জিন নৌকা হলেও যতটা গতিতে সে ট্রলারটাকে চালাচ্ছে ততটা গতিতে কিন্তু সেটা সামনে আগাচ্ছে না। তার মনে হচ্ছিল যে নৌকাটার গতি অনেক কম। তো চালাতে চালাতে একটা পর্যায়ে সে খেয়াল করে যে চাঁদের যে আলোটা ছিল সে আলোটা কমে গিয়ে আকাশে কীরকম একটা কালো মেঘ জমা হচ্ছে। সে ভালো করে সেটা খেয়াল করার পর সে মানিক মিয়া এবং রফিককে বলে যে মানিক, হয়তো তুফান আসবে রে, ঝড় আসবে, আমাদের তাড়াতাড়ি পারে পৌঁছাতে হবে, আকাশে মেঘ
মেঘ জমা হয়েছে, হয়তো বৃষ্টি আসতে পারে। তো এই কথা বলতে না বলতে কিছুক্ষণের মধ্যেই ফুটি ফুটি বৃষ্টি পড়া শুরু হয়। তো বৃষ্টি পড়া শুরু হতে তারা তাড়াহুড়ো করে মাছের যে ড্রামগুলো ছিল সেগুলো ছাউনির নিচে নিয়ে আসে। ছাউনির নিচে নিয়ে আসে খালি ড্রামগুলো। তো খালি ড্রামগুলোতে তো পানি পূর্ণ হয়ে গেলে নৌকা ভারী হয়ে যেতে পারে। তো সেই খালি ড্রামগুলো তারা তাদের যে ট্রলারের ছাউনি ছিল, মাছের যে খালি ড্রাম, ওই ট্রলারের ছাউনির নিচে তারা নিয়ে আসে। তারপর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টির পরিমাণ এতটাই বেড়ে যায় যে তাদের ট্রলারে প্রচুর পরিমাণে পানি জমতে থাকে। আসলে ট্রলার তো পুরোটা অংশ জুড়ে ছাউনি থাকে না, একটা মাঝখানের কিছুটা অংশতে ছাউনি থাকে, আর সামনের ভাগ এবং পেছনের ভাগ কিন্তু খোলাই থাকে। তো সেই অতি বৃষ্টির পানিতে যখন তাদের ট্রলার ভরে যাচ্ছিল, তখন জব্বর মিয়া তাড়াহুড়ো করে যে বলেন যে তোমরা তাড়াতাড়ি পানি সরিয়ে ফেলো তাড়াতাড়ি। তো একটা ছোট বালতির মতো ছিল, সেটা দিয়েই তারা নৌকা থেকে পানি সরাচ্ছিল, ট্রলার থেকে পানি সরিয়ে নদীতে ফেলছিল। একটা পর্যায়ে ঝড়ের মাত্রা এতটাই বেড়ে যায় যে চারপাশে বিশাল জুড়ে বাতাস বইতে শুরু করে এবং এত পরিমাণ মেঘের গর্জন, আশেপাশে কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকটা বাজ পড়ে যায় এবং এত বড় বড় ঢেউ উঠছিল নদীর পানিতে, তাদের ট্রলারটা উল্টে যাবার উপক্রম। ভয়ে তারা তিনজনই একটা এরকম অবস্থা হয়েছে, তারা জীবনে সেটা কল্পনা করতে পারেনি এরকম অবস্থা তাদের পড়তে হবে। মানিক মিয়া তখন বলছিল যে উস্তাদ, সিন্দুকটা আমাদের ফেলে দেওয়া উচিত মনে হচ্ছে, এই সিন্দুকটার কারণে হয়তো কোনো সমস্যা হচ্ছে। তো জব্বার মিয়া বলল যে না, এই সিন্দুকের কারণে কি হবে, এই সিন্দুক থাক, এই সিন্দুকটা আমি নিয়ে যাব বাড়িতে, আল্লাহর রহমতে হয়তো তুফান কমে যাবে, একটু সবুর কর। নৌকা চলছে তার আপন গতিতে, এত পরিমাণ ঝড় বৃষ্টির মধ্যেও জব্বার মিয়া কিন্তু হাল ছাড়েনি। এভাবে প্রায় 10 মিনিট যাবৎ তুফান চলতেই থাকে। 10 মিনিট পর জব্বার মিয়া খেয়াল করে যে তুফানের তীব্রতা এতটাই বেড়ে গিয়েছে যে তার মনে হচ্ছিল যে নৌকা নিয়ে এসে সুস্থভাবে পারে পৌঁছাতে পারবে না। এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির কারণে সে কিন্তু আশেপাশের কোনো কিছুই সে দেখতে পাচ্ছে না, নৌকা কোন দিকে যাচ্ছে সে কিছুই দেখতে পাচ্ছে না। তাদের ট্রলারে যে লণ্ঠন জ্বালানো ছিল, সে লণ্ঠনের আলোতেও কিন্তু কিছু হলেও দেখা যায়, 5-10 হাত চারপাশে দেখা যায়, কিন্তু সেই লণ্ঠনের আলোতে 1 হাত পরিমাণ সামনের জায়গাও দেখা যাচ্ছে না, এত পরিমাণ তীব্র বৃষ্টি আর তুফান হচ্ছে। অল্প কিছুক্ষণের মধ্যেই জব্বর মিয়া খেয়াল করে যে তাদের ট্রলারের ওজন অনেকটা বেড়ে গিয়েছে এবং এর ঠিক পর মুহূর্তে জব্বর মিয়া শুনতে পায় যে তাদের ট্রলারের ছাউনির উপর কেউ যেন লাফ দিয়ে এসে পড়েছে। জব্বর মিয়া কিছুটা ধারণা করে যে মানুষ যদি লাফ দিয়ে ছাউনির উপর পড়ে তাহলে তো এরকম আওয়াজ হওয়ার কথা না, ছাউনিটা বেশ শক্তপোক্ত, কিন্তু এমন একটা লাফ ছাউনির উপর পড়েছে। জব্বর মিয়া বুঝতে পারে যে ছাউনিটা ভেঙে যাবার উপক্রম। মানিক মিয়া এবং রফিক দুজনেই ছাউনির ভেতর বসে আছে। ছাউনির উপর যেটা লাফ দিয়ে পড়েছে সেটা আস্তে আস্তে নৌকার সামনের দিকে এগিয়ে যায় এবং এক পর্যায়ে ওইটা ছাউনির উপর থেকে লাফ দিয়ে নৌকার সামনের পাটাতনে নেমে যায়। এবার ওই ব্যক্তি জব্বার মিয়া এবং মানিক মিয়ার রফিকের নজরে আসে। তারা দেখতে পায় কালো চাদরে মোড়ানো একটা মানুষের মতো দেখতে কিছু একটা সেই পাটাতনে দাঁড়িয়ে আছে। জব্বার মিয়া তখন তাদের নৌকায় যে একটা লাঠি ছিল, যে লম্বা একটা লাঠি থাকে যেটা দিয়ে পাড়ের কাছাকাছি আসলে সেটা দিয়ে তাদের ট্রলারটাকে সামনে এগিয়ে নিয়ে যায় ধাক্কা দিয়ে। সেই লাঠিটা জব্বার মিয়া হাতে নিয়ে ওই ব্যক্তির দিকে তাক করে এবং বলে, কে তুই এখানে কেন এসেছিস, তুই কোথা থেকে এখানে এসেছিস, তাড়াতাড়ি বল, নাহলে এখান থেকে চলে যা তুই। তো এরকমভাবে জব্বার মিয়া ধমকাচ্ছিল ওই কালো চাদরে মোড়ানো ব্যক্তিটিকে। তো এক পর্যায়ে ওই কালো চাদরে মোড়ানো ব্যক্তিটি যখন তার কালো চাদরটা সরিয়ে দেয়
তখন ওই নৌকায় থাকা 3 জন ব্যক্তি, জব্বার মিয়া, রফিক এবং মানিক, তারা 3 জনই দেখতে পায় এরকম একটা শরীর সে জীবনে দেখে নাই তারা কোনোদিন। মুখের অবস্থা এত পরিমাণ বিচ্ছিরি এবং জঘন্য দেখতে, সে আর কোনোদিন জীবনে এরকম জিনিস তারা কোনোদিন দেখেনি। চোখগুলো লাল টকটক করছে, যেমন মনে হচ্ছিল যে আগুনের ফুলকি যেরকম আছে না ছিটকে পড়ে চারদিকে, তো এরকম মনে হচ্ছিল যে তার চোখের ভেতর থেকে আগুনের ফুলকি ছিটকে ছিটকে চারদিকে পড়ছে, এরকম একটা ভাবের মতো হচ্ছিল। জব্বার মিয়া এই দৃশ্যটা দেখে তখন তার আর বুঝতে বাকি রইল না যে এটা স্বাভাবিক কিছু না। তো জব্বার মিয়া করলেন কি, আল্লাহর নাম নিয়ে জুড়ে জুড়ে তিনি চিৎকার করতে থাকেন যে কে আছেন, কে আছেন, বাঁচান বাঁচান। কিন্তু তার চিৎকার তো আশেপাশের কেউ শোনার মতো কেউ নেই, কেউ ছিল না। ওই অবয়বটি তখন নৌকার সেই ছাউনির নিচে ঢুকে পড়ে। ঢুকে মানিক মিয়া এবং রফিককে তাদের গলা ধরে উপরের দিকে তুলে ধরে, এবং যখন সে ওই অবয়বটা জব্বার মিয়া দেখতে পায়, যখন সে অবয়বটা মানিক মিয়া এবং রফিকের গলা ধরে উপরের দিকে তুলে ধরে, তখন তাদের যে ছাউনিটা ছিল, ছাউনিটা মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যায়, এবং এত জোরে যে তুফান হচ্ছিল, বাতাস হচ্ছিল, সে বাতাসে ছাউনি উড়ে কোথায় যে চলে যায় জব্বার মিয়া টেরও পায়নি, দেখতেও পায়নি। জব্বার মিয়া তখন ভয়ে কাঁপতেছে। এরকম দৃশ্য সে যে নিজের চোখে দেখবে সে জীবনে কল্পনাও করতে পারেনি। সে এত ভয়ে কাঁপছে এবং সে দেখতে পাচ্ছে যে তারই সহকর্মী 2 জনকে ওই অবয়বটি গলা ধরে আকাশের দিকে তুলে রেখেছে, এবং কিছুক্ষণের মধ্যেই ওই অবয়বটা ওই 2 জনকে এমন একটা আসার মানে নৌকার যে শক্ত পাটাতন থাকে না, সেই শক্ত পাটাতন ভেঙে একদম নৌকার ট্রলারের একদম নিচ পর্যন্ত চলে যায়, এবং তাদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এমন একটা অবস্থা, এবং ফিনকি দিয়ে চারদিকে রক্ত পড়ছিল। এই দৃশ্য দেখে জব্বার মিয়া এমনভাবে কাঁপতে শুরু করে, খিঁচুনি রোগীর মতো কাঁপতে শুরু করে। ভয়ের মাত্রা তার এতটাই পেরিয়ে গিয়েছিল যে সে তখন একটাই ডিসিশন নিয়ে যে সে এখন নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরিয়ে যেদিকে যায় সেদিকে চলে যাবে। যখন সেই সিদ্ধান্ত নেয় এবং যখন সে লাফ দিবে ট্রলার থেকে, তখন তার মনে হলো যে তার হাত কেউ ধরে রেখেছে। সে যখন লাফ দিয়ে পড়ে যাবে পানিতে, তখন তার হাতটা মনে হচ্ছিল ওই অবয়বটা এমনভাবে ধরে রেখেছে, এবং তার মনে হচ্ছিল একটা লোমে ভরা হাত, হ্যাঁ, আর কঙ্কালের মতো 5টা আঙুল একদম চিকন চিকন শক্ত। এটা তার বাম হাত একদম শক্ত করে ধরেছে, এত পরিমাণ শক্ত করে ধরেছে, এত পরিমাণ প্রেসার দিচ্ছে, সে ব্যথায় যন্ত্রণায় এত জোরে জোরে সে চিৎকার করতে থাকে জব্বার মিয়া। এই ব্যথা যন্ত্রণা সহ্য না করতে পারে সে একটা জোরে হেঁচকা টান দেওয়ার সাথে সাথে ওই অবয়বটা তার হাতের প্রেসার আরও জোরে বাড়িয়ে দেয়, এবং তার হাতের কনুই বরাবর একদম থেতলে গিয়ে কেটে যায়, এবং সেই কাটা হাতটায় ওই অবয়বের হাতে থাকে, আর সে লাফ দিয়ে নদীতে পড়ে যায়। তার হাতের ব্যথায় যন্ত্রণায় সে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তার শরীরে কোনো শক্তি বললে সে সাঁতরিয়ে পার হবে, কিন্তু কোথায় পার হবে? সে আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না এই ঝড়ের কবলে। এবং সে যখন পড়ে যায় নদীতে, এবং সে 1 হাত দিয়ে এবং 2 পা দিয়ে যেদিকে পারে এদিকে শরীরের সমস্ত শক্তি দিয়ে সে সাঁতরাচ্ছে, কিন্তু আরেক হাত থেতলে কেটে যাওয়াতে তো সেটা ব্লিডিং হচ্ছে, প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে, সেটাও সে টের পাচ্ছে। এইভাবে কিছুক্ষণ, বেশি না, হয়তো 10 থেকে 15 সেকেন্ড, জব্বার মিয়া বলল যে 10 থেকে 15 সেকেন্ড আমি সাঁতরিয়েছি। সাঁতরানোর পর আমি তীরে পৌঁছে যাই, এবং সাথে সাথে সেই তুফান, ঝড়, বৃষ্টি মুহূর্তের মধ্যেই বন্ধ হয়ে যায়। তো জব্বার মিয়ার শরীরের অবস্থা এতটাই ক্লান্ত হয়ে যায় যে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, তো ব্লিডিং হতে তো মানুষের শরীর দুর্বল হবেই, স্বাভাবিক। তো জব্বার মিয়া করলো কি, তখন তার শরীরের যে শার্ট ছিল সেই শার্টটা সে খুলে ফেলে তার সেই কেটে যাওয়া হাতের আগায় খুব ভালো করে শক্ত করে পেঁচায়, এবং তার রক্ত পড়াটা বন্ধ হয়। তখন সে কোনো রকমে শরীরের
যতটুকু শক্তি সে বাকি ছিল সে দেখতে পায় যে তাদের যে নদীর ঘাট, সে যে ঘাট থেকে তারা ট্রলার ছেড়েছিল সেই ঘাটেই সে এসে পৌঁছেছে সাঁতরে। এবং ওই সময় তখন প্রায় রাত 4:30 বাজে। 4:30 না, তখন প্রায় সকাল হয়ে যাওয়ার মতো অবস্থা। এরকম ফজর আজান দিয়ে দিয়েছে অন্য জায়গায়। তো এমতো অবস্থায় আশেপাশে বেশ কয়েকজন লোক ছিল সকালবেলা ঘাটে, তারা মাছ নিয়ে এসেছে অন্য জায়গা থেকে। তো তার পরিচিত কয়েকজনও ছিল। যখন তারা জব্বার মিয়াকে দেখে যেমন অবস্থায় জব্বার মিয়া আছে, তো তারা তাড়াহুড়ো করে জব্বার মিয়াকে ধরে তাদের যে ডেরা ছিল, যেখানে মাছ টাছ রাখে, আড়ত ছিল, সেখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর জব্বার মিয়া সেখানে গিয়ে আর শরীরের শক্তি ধরে রাখতে পারে না, কারণ প্রচুর পরিমাণে ব্লিডিং হয়েছে। সাথে সাথে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর তার যে আশেপাশে যারা ছিল তারা তাদেরকে জব্বার মিয়াকে নিয়ে গ্রামের যে কমিউনিটি ক্লিনিক ছিল সেখানে নিয়ে যায়। সেখানে বেশ অনেকক্ষণ কাটার পর জব্বার মিয়ার জ্ঞান ফিরে আসে। তখন তার যে পরিচিত জন ছিল এবং আশেপাশে যারা ছিল সবাই তাকে জিজ্ঞেস করছে যে এরকম অবস্থা কেমন হয়েছে, কিভাবে হয়েছে তার। সে তখন ভয়ে একটা কথাও সে কাউকে বলছিল না। সে জিনিসটা গোপন রেখে দিল এবং বলল যে অ্যাক্সিডেন্টলি এটা হয়েছে। তো এই কথা বলে সে ওই টপিকটাকে পাশ কাটিয়ে চলে যায়। তারপর কর্তব্যরত যারা ডাক্তার ছিল তারা তো সকালে আসে না, তারা একটু দেরি করে এসে তারপর জব্বার মিয়ার ওই কাটা অংশটাকে ভালো করে ব্যান্ডেজ করে দেয়। ব্যান্ডেজ করে দেওয়ার পর তার যে পরিচিতজন ছিল তারা সবাই মিলে তাকে নিয়ে তার বাড়িতে দিয়ে আসে। বাড়িতে পৌঁছানোর পর তার যে বাড়িতে আত্মীয় স্বজন ছিল, তার ছেলেরা, তার ওয়াইফ, সবাই তাকে দেখে মানে এমন অবস্থা যে তোমার কীরকম এভাবে হাল হলো। তখন সেও তার বাড়ির লোকেদেরকে কিছু বলে না। এর প্রায় ঘন্টাখানেক পর তার পরিচিত 2-3 জন জেলে তার বাড়িতে আসে, এসে বলে যে তার নৌকাটাকে পাওয়া গিয়েছে। তার যে ট্রলার ছিল সেই ট্রলারটা নাকি আপনি ভেসে ওই নদীর পাড়ে আসে। তো আসার পর তারা সেটাকে বেঁধে রাখে এবং তারা দেখতে পায় যে ওই তার যে ট্রলার ছিল ট্রলারের ছাউনিটা পুরোপুরি ভেঙে গিয়েছে এবং ছাউনিটা নেই তার ট্রলারে। এবং তারা দেখতে পায় ট্রলারের বেশ কয়েকটা পাটাতন ভাঙা এবং রক্তের ছিটে ফোঁটা লেগে আছে চারপাশে। তো এই জিনিসটা জানায় তারা, এবং তারা জানায় যে ওই নৌকাতে একটা সিন্দুক তারা পেয়েছে খুঁজে, খুব সুন্দর একটা সিন্দুক। তো এই কথা বলার পর তখনও কিন্তু জব্বার মিয়ার লোভ কাটেনি। সে বলে যে ওই সিন্দুকটা নিয়ে আসো আমার কাছে তাড়াতাড়ি। তো তার পরিচিত যারা ছিল তারা ওই সিন্দুকটা নিয়ে আসে জব্বার মিয়ার বাড়িতে। এরপর জব্বার মিয়া ওই সিন্দুকটিকে তার ঘরে রেখে দেয়। তারপর সন্ধ্যার পর সে ওই সিন্দুকটিকে খোলার চেষ্টা করে। সে ভালো করে দেখছিল আশেপাশে একটা তালার জায়গা ছিল, তালা সিস্টেম, কিন্তু বাইরে থেকে তালা নেই, মনে হচ্ছে ভিতরে তালা। একটা চাবির জায়গা আছে, ওই জায়গা দিয়ে চাবি প্রবেশ করিয়ে তারপর খুলতে হয় ওই সিন্দুকটা। তো সে তো তার কাছে তো কোনো চাবি নেই। সে ভালো করে চেষ্টা করছিল যে খোলা যায় কিনা কোনোভাবে। তারপর সে তার বাড়িতে হাতুড়া ছিল, তার ছেলেদের সহায়তায় ওই হাতুড়া এবং একটা ছোট লোহার টুকরা দিয়ে চারপাশটা খুব ভালো করে থেতলে দিয়ে তারপর কোনো রকমে অনেক চেষ্টার পর সে ওই সিন্দুকটা খুলতে সফল হয়। সিন্দুকটা খোলার পর মুহূর্তের মধ্যেই তার পুরো রুম একটা পচা দুর্গন্ধে ভরে যায়। মনে হচ্ছিল এই সিন্দুকের ভেতর থেকেই পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। যখন সে সিন্দুকটা ভালো করে খুঁজছিল তখন সে সিন্দুকের ভেতরে বেশ কিছু অনেক সুন্দর ডিজাইনের গহনা খুঁজে পায় এবং তার মনে হচ্ছিল এগুলো স্বর্ণের গহনা। এবং বেশ কয়েকটি দামি পাথরও ছিল, তার মনে হচ্ছিল অনেক চকচক করছিল, সুন্দর রঙিন পাথর। এবং জব্বার মিয়া যেটা বলল যে ওই পাথরগুলোর মধ্যে লাল, নীল এবং সবুজ রঙের বেশ অনেকগুলো সুন্দর সুন্দর পাথর ছিল। এবং যে গহনা গাটিগুলো ছিল সে দেখতে পাচ্ছিল সেই গহনা অনেক দামি মনে হচ্ছিল তার কাছে, এবং তার মনে হচ্ছিল এগুলো স্বর্ণের গহনা। সে ভালো করে সেই গহনাগুলো নামিয়ে সে আরও ভালোভাবে রিসার্চ করে যে আর কি কি আছে সেই সিন্ধুকে।
তো ভালো করে যখন খেয়াল করে তখন সিন্দুকের নিচের যে পাটাতন থাকে না, ওই নিচের পাটাতন যখন সে পৌঁছে যায় তখন সে নাড়া দিচ্ছিল ভালো করে পাটাতনটা। যখন সে পাটাতনটা দেখছিল যে পাটাতনটা নড়ে, তখন সে বুঝে যায় যে পাটাতনের নিচের অংশ হয়তো কিছু আছে। তো জব্বার মিয়া যখন সেই সিন্দুকের নিচের পাটাতনটা সরিয়ে ফেলে, তখন সে দেখতে পায় একটা কঙ্কাল হাতের, একজন মানুষের হাতের কঙ্কাল। ওই কঙ্কালের মধ্যে এই হাতের যে কবজি আছে না, কবজির অংশটুকুতে 5টা চুড়ি, একটা মোটা মোটা বালা, হিন্দুরা যেরকম একটা মোটা বালা পরে না, এরকম মোটা বালার মতো স্বর্ণের দেখতে, স্বর্ণালী কালারের 5টা বালা হাতের মধ্যে পরানো, এবং 5টা হাতের আঙ্গুলের মধ্যে 5টা আংটি আছে, এবং আংটিগুলো দেখতে এত সুন্দর, তার কাছে খুব ভালো লাগছিল। কিন্তু এই বিষয়টা দেখে সে এতটাই ভয় পেয়ে যায় যে একটা কঙ্কাল হাত, সেটার ভিতরে এরকম 5টা বালা এবং ওই 5টা আঙুলে 5টা আংটি। তার ছোট ছেলে তখন কাছে ছিল না, সে দেখলে হয়তো নিশ্চয়ই ভয় পেত। তাই সে তাড়াহুড়ো করে ওই কঙ্কালের হাতের যে কঙ্কালটা ছিল, ওই হাত থেকে বালাগুলো খুলে আর আঙুলগুলো থেকে আংটিগুলো খুলে সে তাড়াতাড়ি সিন্দুকের ভিতরে রেখে সেগুলো বের করে ফেলে। তো বের করে ফেলে আরেকটা তার যে বাক্স ছিল ঘরের, ওই বাক্সর ভিতরে সবগুলো সিন্দুকের ভিতরে যে জিনিসপত্রগুলো ছিল সবগুলো সে বাক্সে রেখে দেওয়ার পর ওই হাতের যে কঙ্কালটা ছিল, ওই কঙ্কালটা সিন্দুকের ভিতরে রেখে সেই সিন্দুকটা ভালো করে আটকিয়ে সে এক হাতে ওই সিন্দুকটা তুলে নিয়ে বাইরে চলে আসে, এবং তাদের যে বাড়ি থেকে একটু দূরে একটা গ্রামের সবার জন্য বিশাল বড় একটা দিঘির মতো ছিল, ওই দিঘিতে সে ওই সিন্দুকটা ফেলে সে বাড়িতে চলে আসে। সে মনে মনে ভাবছিল সে তো অনেক বড় লোক হয়ে গিয়েছে, এগুলো বিক্রি করে সে অনেক টাকা উপার্জন করতে পারবে। ওই দিন রাত্রে খাবার দাবার খেয়ে যখন সে ঘুমিয়ে পড়ে, ওই দিন রাতে সে একটা স্বপ্ন দেখে। স্বপ্নটা এরকম ছিল যে সে নদীর পাড়ে বসে আছে এবং তার দুটো হাতই সুন্দর। তার যে একটা হাত সে হারিয়ে ফেলেছে, সেই হাতটা কিন্তু সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে। সে নদীর পাড়ে বসে আছে, নদীর পাড়ের বাতাস তার গায়ে এসে লাগছে, এবং মনে হচ্ছিল ওই সময়টা বিকেলবেলা। এবং সে স্বপ্নের মধ্যেই দেখতে পায় সে বসে আছে নদীর পাশে, দূর থেকে একটা নৌকা তার দিকেই ভেসে আসছে, এবং ওই নৌকার মধ্যে মনে হচ্ছিল অসংখ্য মানুষের মতো দেখতে, কালো চাদর পরা, তারা ওই নৌকার মধ্যে দাঁড়িয়ে আছে এবং সেই নৌকাটা তার দিকে এগিয়ে আসছে। নৌকাটা ধীরে ধীরে যখন তার দিকে এগিয়ে আসে, সে অবয়বগুলো, সেই কালো চাদরে মুড়ানো সে অবয়বগুলো লাফ দিয়ে পানিতে নেমে পড়ে এবং সাঁতরিয়ে তার কাছে এসে বসে। তখন সে ভয় পাচ্ছিল না। তখন সে অবয়বগুলো তাকে উদ্দেশ্য করে বলতে থাকে যে, তুই আমার সম্পদ লুট করে নিয়েছিস, আমি তোর পরিবারের ক্ষতি করে ছাড়ব। এরকমভাবে সবগুলো অবয়ব নাকি তাকে বলতেছিল। তো এইটা দেখার পর তার একটু ভয় লাগে এবং সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। সে লাফ দিয়ে উঠে সে চিন্তা করতে থাকে যে সিন্দুকটা যে সে নিয়ে এসেছে, রাস্তার মধ্যে সেই নদীর মাঝখানে যে তার এত বড় বিপদ ঘটেছে, সেগুলো পাত্তাই দিচ্ছে না। সে মনে করছে এগুলো নিছক কল্পনা, কিন্তু তার যে হাত হারিয়েছে সেটা বিশ্বাসই করতে পারছে না। এবং সে লোভে পড়ে যায় যে না, এই অর্থগুলো কোনোভাবেই, এই সম্পদগুলো, ধন দৌলতগুলো কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। তো জব্বার মিয়া করলেন কি, যে চিন্তা করলেন যে পরদিন সকালবেলা এর মধ্য থেকে কয়েকটা গয়নাগাটি তাদের যে বাজারে স্বর্ণকার আছে, সেই স্বর্ণকারের কাছে গিয়ে বিক্রি করবে। তো এই কথা চিন্তা করে জব্বার মিয়া ঘুমিয়ে পড়ে। জব্বার মিয়ার যখন ঘুম ভাঙে, তখন জব্বার মিয়া উঠে দেখে যে না, সকাল হয়নি এখনো। তখন তার ঘুমটা ভেঙে যায় এবং তার এতটাই খুশি লাগছিল যে সকালবেলা সে অনেক টাকার মালিক হয়ে যাবে। তখন সে ঘর থেকে বাইরে বের হয়ে উঠোনে পায়চারি করছিল। যখন সে উঠোনে পায়চারি করছিল,
হঠাৎ করে তার চোখ যায় তাদের যে ঘর ছিল ঘরের টিনের উপর, এবং ঘরের টিনের উপর চোখ যেতেই সে দেখতে পায় কালো চাদরে মোড়া সেই অবয়ব যেটাকে সে দেখেছিল নৌকায়, যে তার হাত থেতলে কেটে রেখে দিয়েছে। সে অবয়ব টিনের চালে বসে আছে। এটা দেখা মাত্রই জব্বার মিয়া ভয়ে এক দৌড় দিয়ে সাথে সাথে চলে আসে তার ঘরের ভিতরে এবং হাঁপাতে থাকে। তো তার এই হাঁপানির শব্দ এতটাই জোরে জোরে হচ্ছিল যে তার ঘরের যে তার বউ ছিল, সে বউ ঘুম থেকে উঠে যায়। উঠে তাকে জিজ্ঞেস করে যে কী হয়েছে তোমার, এরকম করতেছো কেন? তখন সে আর কিছু বলে না, বলে যে কিছু না, আমি একটু বাইরে গিয়েছিলাম, আমি চলে আসছি। তো এই বলে সে খাটে গিয়ে পুনরায় ঘুমানোর চেষ্টা করে। জব্বার মিয়ার সকালবেলা ঘুম ভাঙে তার ওয়াইফের চিল্লাচিল্লিতে। তার ওয়াইফ তার কাছে এসে তাকে ডাকাডাকি করছে, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, যে আমাদের ছেলে কি অবস্থা হয়েছে, তাড়াতাড়ি দেখো। তখন জব্বার মিয়া লাফ দিয়ে ঘুম থেকে উঠে বলে কি হয়েছে, এবার চিল্লাচিল্লি করতেছো কেন? তখন তার ওয়াইফ বলে যে আমাদের দুজন ছেলে মানে এরকম কি হয়েছে, তাদের হঠাৎ করে তাদের শরীর এত খারাপ হয়েছে, মানে দেখার মতো অবস্থা না। জব্বার মিয়া ঘুম থেকে উঠে মানে তার ওয়াইফের এইরকম কথা শুনে দৌড়ে সে তার ছেলেদের রুমে যায়। মানে তার পাশেই ছিল, তারা দুই রুমের একটা ছোট টিনের ঘর ছিল। এক রুমে থাকতো তারা আর দুইজন ছেলে। তাদের বয়স, একজনের বয়স 6 বছর আর একজনের বয়স 8 বছর। এই দুইজন ছেলে তারা অন্য রুমে, তাদের রাখতো অন্য রুমেই। তো তাদের রুমে যখন জব্বার মিয়া দৌড়ে যায়, দেখতে পায় তারা খিঁচুনি রোগীর মতো জোরে জোরে কাঁপতেছে আর নিজের হাত দিয়ে নিজের বুকে অনেক জোরে জোরে আঘাত করতেছে। এই দৃশ্যটা দেখে মানে জব্বার মিয়া আবেগ আপ্লুত হয়ে যায় যে তাদের ছেলে কিভাবে এরকম হলো। তখন জব্বার মিয়া কাছে যায়, তাদের ছেলেরা দুইজনে এরকম করতেছে সেম। তো যখন জব্বার মিয়া তাদের ছেলেদের কাছে যায়, তখন দুইজন ছেলে জব্বার মিয়াকে এত জোরে জোরে দুটো থাপ্পড় মারে, জব্বার মিয়ার এখনো পর্যন্ত তার গালে এখনো পর্যন্ত ব্যথা করে। পরবর্তীতে নাকি সে এক্সরে করিয়েছিল এবং এক্সরে করে সে দেখে যে তার চোয়ালের হাড়ের কিছু অংশে ফাটল ধরে গিয়েছে। মানে এত জোরে তার ছেলেরা চড় মেরেছিল তাকে। এই অবস্থা তখন দেখে যে তার ছেলের এরকম অমানুষের মতো অবস্থা করতেছে, মানে পাগলের মতো অবস্থা করতেছে, তখন সে ভয় পায় যে না, আসলে হয়তো এটা জিন রিলেটেড সমস্যা হতে পারে। তখন সে কি করবে, তখন তো তার কোনো উপায় নেই এর মতো অবস্থায়। তখন সে তার ওয়াইফকে বলে যে তোমরা ওদেরকে একটু দেখো, আমি আসতেছি। তখন সে বাইরে চলে যায়, গিয়ে তাদের যে মসজিদ ছিল গ্রামের, সে মসজিদের ইমাম সাহেবের রুমে চলে যায় সরাসরি। তো তখন তো ইমাম সাহেব ঘুমিয়েছিলেন, ফজরের নামাজ আদায় করে ফজর নামাজ পড়িয়ে তিনি ঘুমিয়ে থাকেন এবং 11টার দিকে 12টার দিকে তিনি ঘুম থেকে উঠেন। তো তখন সকাল প্রায় 7:30 বাজে। সে তাড়াহুড়ো করে সেই মসজিদের ইমাম সাহেবের বাসায় যায়। যাওয়ার পর ইমাম সাহেবকে ডেকে তুলে এরকম বলে যে আমাদের ছেলের তো এরকম অবস্থা করতেছে, আপনি একটু তাড়াতাড়ি আসেন, এসে দেখেন কি অবস্থা। তো হুজুর তখন কি আর করবেন, জব্বার মিয়ার কথা শুনে তিনি চলে আসেন জব্বার মিয়ার সাথে তার বাড়িতে। ইমাম সাহেব যখন জব্বার মিয়ার ঘরে প্রবেশ করে এবং দেখে যে তাদের ছেলেরা এরকম অবস্থা করতেছে, তখন ওই ইমাম সাহেব বলেন যে আপনাদের ছেলের সমস্যা আমার পক্ষে সমাধান করা সম্ভব না। মানে এরকমভাবে হুজুর বলছিল যে তিনি খুব ভয় পেয়ে আছেন। তা ওনার ফেস দেখে এরকমটা জব্বার মিয়া ধারণা করতে পেরেছিলেন যে ইমাম সাহেব নিজে অনেকটা ভয় পেয়ে গেছেন এবং তিনি ইচ্ছা করে এই কাজটিকে এড়িয়ে যেতে চাচ্ছেন। ইমাম সাহেব বলছিলেন যে না, এই কাজ আমার পক্ষে সম্ভব না, আপনি অন্য কাউকে দেখুন। এই বলে ইমাম সাহেব তাড়াহুড়ো করে জব্বার মিয়ার বাড়ি থেকে বের হয়ে চলে যান। জব্বার মিয়া তখন ঠিক করে যে তাদের এলাকায় যে নাম করে একজন কবিরাজ আছে ওনার কাছে যাবেন। তো কিছুটা সময় লাগবে, 20-25 মিনিট লাগবে। তো তাড়াহুড়ো করে জব্বার মিয়া ওই কবিরাজের কাছে যান। যাওয়ার পর তিনি কবিরাজকে সমস্ত কথা খুলে বলেন যে সকালে ঘুম থেকে উঠে তিনি দেখছেন তাদের ছেলে এরকম করছে। তো কবিরাজ ওই জব্বার মিয়াকে কিরকম যেন সন্দেহ চোখে দেখছে বারবার, মানে জব্বার মিয়ার এরকমটা মনে হচ্ছিল।
কবিরাজ সর্বপ্রথম রাজি হয়নি যে না, আমি তোমার ছেলেদেরকে ভালো করতে পারবো না, আমি যাব না, আমি ইচ্ছা করে যাব না, আমি পারবো কিন্তু আমি যাব না তোমার ছেলেদেরকে ভালো করতে। তো জব্বার মিয়া খুব খুব রিকোয়েস্ট করে ওই কবিরাজকে। তো রিকোয়েস্ট করার পর আর কি করবে কবিরাজ, তিনি চলে আসেন জব্বার মিয়ার বাড়িতে। এসে তিনি সর্বপ্রথম ওনার থলের ভেতর থেকে কিছু সিঁদুর বের করেন, লাল রঙের কিছু সিঁদুর। এবং ওই কবিরাজ কিন্তু হিন্দু ছিল। ওই কবিরাজের নাম তিনি শেয়ার করতে নিষেধ করেছেন, তাই নাম নিচ্ছি না। ওই কবিরাজ তখন তার থলে থেকে একটা কৌটোর মধ্যে থেকে সিঁদুর বের করে, কিছু লাল রঙের সিঁদুর, সেই সিঁদুরগুলো ছিটিয়ে দেয় ওই জব্বার মিয়ার 2 ছেলের উপর। তো ছিটিয়ে দেওয়ার সাথে সাথেই তারা মুহূর্তের মধ্যেই ঠান্ডা হয়ে যায় এবং হাত পা ছোড়াছুড়ি করছিল, যে বুকের মধ্যে আঘাত করছিল, পাগলামি করছিল, এটা সাথে সাথে বন্ধ হয়ে যায় এবং এমন মনে হচ্ছিল যে তারা পুনরায় খাটে শুয়ে ঘুমিয়ে পড়েছে। তখন ওই কবিরাজ বলেন যে তোমার ছেলেরা যে সমস্যা সেটা এখন আর আপাতত হবে না। এবং কবিরাজ জোর গলায় বলে দিয়ে যান জব্বার মিয়াকে যে তুমি আমার সাথে আমার বাড়িতে দেখা করবে, যত দ্রুত সম্ভব, তাড়াতাড়ি আসো। তো এই কথা বলে কবিরাজ চলে যায়। তো জব্বার মিয়া কবিরাজের কথা মতো দুপুরের পর চলে যায় কবিরাজের বাড়িতে। যাওয়ার পর কবিরাজকে দেখে যে কবিরাজ ধ্যানে মগ্ন আছেন। তো ধ্যানে মগ্ন আছেন, তো তিনি তো আর ডিস্টার্ব করতে পারেন না, তিনি বসে আছেন অপেক্ষাগারে। তো অপেক্ষাগারে অনেকক্ষণ বসে থাকার পর ওই কবিরাজ উঠে আসেন এবং জব্বার মিয়ার সাথে একান্তে আলাপে বসেন। তিনি জব্বার মিয়াকে বলেন যে তুমি যেটা চুরি করেছো এটা খুব অন্যায় করেছো তুমি, এবং যা চুরি করেছো সেটার সংরক্ষণের দায়িত্ব ছিল জল পিশাচ নামের একটা খারাপ জিন। সেই জিনকে একটা প্রক্রিয়ার মাধ্যমে যে বাড়ির মালিক ছিল, ওই বাড়ির মালিক নাকি তার যে বাপ দাদার আমলের সম্পদ ছিল, যুদ্ধেরও অনেক আগের, সেই সম্পদ পাহারা দেওয়ার জন্য রেখে দিয়েছিল, কারণ ওই বাড়িতে কেউ থাকতো না। সেই সম্পদ তুমি চুরি করে নিয়ে এসেছো, এর জন্য তোমার এই অবস্থা, তোমার হাত তুমি হারিয়েছো। তো এই কথা যখন কবিরাজের মুখ থেকে জব্বার মিয়া শুনছিল, সে অবাক হয়ে যায় যে কবিরাজ কিভাবে এটা জানতে পারলো। জব্বার মিয়া বলেন যে আমি কি করব, আমি তো লোভে পড়ে গিয়েছিলাম, আমি সেটা এনে ফেলেছি এবং আমি ভাবছিলাম যে আমি যদি এগুলো বিক্রি করতে পারি আমি অনেক বড় লোক হয়ে যাব। তো কবিরাজ বলেন যে সবসময় লোভ করা ভালো না, এই লোভের কারণেই তুমি তোমার হাত হারিয়েছো এবং তোমার সাথের যে 2জন সঙ্গী ছিল তাদেরকেও তুমি হারিয়েছো। কবিরাজ যেটা বলেন যে ওই 2জন যে মানিক মিয়া রফিক ছিল, তারা 2জনই সর্বপ্রথম ওই সিন্ধুকের সন্ধানটা পায়। তো সিন্ধুকের সন্ধান পাওয়াতে তারা সেখানে যায় এবং সিন্ধুকটা বের করে, কিন্তু সিন্ধুকের রক্ষাকারী যে জিন ছিল তারা তাদেরকে অজ্ঞান করে ফেলে। কিন্তু তোমরা যখন যাও কয়েকজন, তখন তারা আর কিছু করেনি, তারা দেখছিল যে তোমরা সিন্ধুক পেয়ে কি করো, ফেলে রেখে চলে যাও নাকি সেটা লোভে পড়ে তোমরা নিয়ে যাও। তো সেটা তারা দেখে। তো এই কথা বলার পর কবিরাজ বলে যে তোমাদের জীবনে অনেক দুঃখ দুর্দশা আছে, জীবনে তো কোনোদিন বড়লোক হতে পারবাও না, সাথে তোমার যে 2টা সন্তান আছে তাদের প্রাণ চলে যাবে খুব বাজে অবস্থায়। তো এই কথা বলার পর জব্বার মিয়ার হুঁশ ফিরে আসে এবং সে বলে যে না, আমার কোনো অর্থ সম্পদের দরকার নেই, আমার সন্তানদেরকে আপনি বাঁচান। জব্বার মিয়া পা জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে, কবিরাজের পা জড়িয়ে ধরে। তো কবিরাজ বলেন যে যা করেছ সবগুলো ভুলে যাও, অতীতকে ভুলে যাও, বর্তমানের কাজগুলো নিয়ে পড়ে থাকো এবং বর্তমানে আমি যেভাবে তোমাকে শিখিয়ে দেবো সেভাবেই কাজ করতে হবে। কবিরাজ বলেন যে আমি কোনো রিস্ক নিয়ে তোমাকে সাহায্য করতে পারবো না, তুমি তোমার নিজের রিস্কে তুমি কাজ করবে, আমি যেভাবে বলে দেব সেভাবেই করবে, আশা করি সফলতা আসবে। কবিরাজ তখন ওনার বাড়িতেই একটা ছোট যজ্ঞের আয়োজন করে এবং কবিরাজ জব্বার মিয়াকে বলে যে আমি যদি এই সমস্যার সমাধান করে দিতে পারি তাহলে তুমি আমাকে এই পরিমাণ অর্থ দান করবে। তো এই কথায় জব্বার মিয়ার কি করবে, রাজি হয়ে যায়। তো
কবিরাজ তখন তার বাড়িতে একটা যজ্ঞের আয়োজন করে। একটা আগুনের শিখার পাশে বসে কবিরাজ তিনি বসে বসে কি যেন মন্ত্র পাঠ করছিলেন। তো মন্ত্র পাঠ করার এক পর্যায়ে কবিরাজ চিৎকার করে উঠে কার সাথে যেন তিনি মনে হচ্ছিল কথা বলছিল অনেক জোরে জোরে, হ্যাঁ, রাগান্বিত কণ্ঠে যেন কথা বলছিলেন। তো অনেকক্ষণ কথা বলার পর কি কথোপকথন হচ্ছিল জব্বার মিয়া সাথেই ছিল, কিন্তু সে এতটা ভালো করে বুঝতে পারছিল এবং তার এখনো মনে নেই কারণ বেশ অনেক বছর আগের ঘটনা, সেটা তার এখন মনে নেই। তো বেশ অনেকক্ষণ যখন ওই কবিরাজ কথাবার্তা বলে, এরপর সেই আগুনের শেখাটা নিজে থেকে, মানে কোনো পানি দেওয়া হয়নি বা কোনো কিছু নিক্ষেপ করা হয়নি, সে আগুনের শিখাটা নাকি নিজে থেকেই নিভে যায় এবং সে দেখে যে কয়লাগুলো যে ছিল, কাঠগুলো সম্পূর্ণ মানে অর্ধেক জ্বলেছিল এবং অর্ধেক মানে সম্পূর্ণ আস্ত ছিল। আগুন তো হঠাৎ করে নিভে যাওয়ার কথা না, কিন্তু সে দেখে যে আগুনটা নিজে থেকেই হঠাৎ করে নিভে যায়। তারপর কবিরাজ ওইখান থেকে উঠে আসেন, এসে বলেন জব্বার মিয়াকে যে তুমি যেগুলো ওই সিন্দুক থেকে বের করেছো, ওই সিন্দুকটা তোমাকে আবার পুনরায় নিয়ে আসতে হবে এবং এই সিন্দুক ফেরত দিতে হবে তাদেরকে, না হলে কিন্তু তোমার পরিবারের ক্ষতি হতে পারে। তো তখন জব্বার মিয়া বলছে, আমি সিন্দুক তো আমাদের গ্রামের পুকুরে ফেলে দিয়েছি, দিঘিতে ফেলে দিয়েছি, তখন আমি কিভাবে উঠাবো? এত তো অনেক গভীর এবং কোথায় ফেলেছি আমার ঠিক মনে নেই। তো জব্বার মিয়া বলেন যে কিছুই করার নেই, সেই সিন্দুক তোমাকে উঠাতেই হবে এবং তোমাকে উঠাতে হবে, কাউকে দিয়ে উঠানো যাবে না, কারণ তুমি কাজটা করেছো, তুমি ভুল করেছো, তোমাকে সেই ভুল সংশোধন করতে হবে। এবং জব্বার মিয়া বলে দেন যে এই কাজটা একটা বিশেষ সময় করতে হবে, কারণ সে নাকি মানে কবিরাজ নাকি খবর পেয়েছেন যে এই বিশেষ সময় না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তখন কবিরাজ জব্বার মিয়াকে বলেন যে আমি সাথে থাকবো, তোমার কোনো সমস্যা নেই, তোমাকে রাত ঠিক 12টা বাজার সাথে সাথেই তোমাকে ওই দিঘির পানিতে নেমে যেতে হবে এবং তুমি যদি সম্ভব হয় তুমি পূর্বে থেকেই কোনো লম্বা বাঁশ দিয়ে তুমি খুঁজে বের করে রাখতে পারো যে এই বরাবর ওই সিন্দুকটা আছে, কিন্তু তুমি তুলতে পারবে না। দিনের বেলা ওই সিন্দুক কোনোভাবেই তোলা যাবে না, তুললে এর বিপরীতে অনেক কাহিনী হয়ে যেতে পারে। তো এই কথা খুব ভালোভাবেই ওই কবিরাজ জব্বার মিয়াকে বুঝিয়ে দেন। তো জব্বার মিয়া করেন কি, সেদিন বিকেল বেলাতেই তিনি চলে যান ওই দিঘির পাশে এবং তার যে বড় নৌকার যে ছিল, বড় যে বাঁশ ছিল লম্বা, সে বাঁশ দিয়ে যেখানে অনুমান করে ফেলেছিল সেখানে বরাবর সে গুতিয়ে বা বাড়ি দিয়ে দেখছিল পানির নিচে বরাবর কোথাও কোনো বড় কিছু বাজে কিনা ওই বাঁশে। তো এরকম দেখতে দেখতে হঠাৎ করে তার মনে হচ্ছিল যে কিছুর মধ্যে বারবার বাঁশটা বাড়ি খাচ্ছিল এবং সে শিওর হয় যে ওই সিন্দুকটা এই বরাবর আছে। তখন সে ওই বাঁশটাকে ওই সিন্দুকের পাশ ঘেঁষেই খুব ভালো করে শক্ত করে কাদামাটিতে গেড়ে দেয়। এটা সে পরিমাপ করে দেখে যে পানির প্রায় 10 ফুট গভীরে হবে ওই সিন্দুকটা। তো এই ব্যাপারে তখন সে কবিরাজকে গিয়ে জানায়। কবিরাজ জানায় যে ঠিক আছে, তোমাকে কিছু প্রস্তুতি নিতে হবে, কারণ তোমার জীবনেরও রিস্ক আছে ওখানে, হয়তো তোমাকে পানির নিচে মেরে ফেলতে পারে বা অন্য কিছু করতে পারে তোমাকে। তো এই কথা বলার পর জব্বার মিয়া বেশ ঘাবড়ে যায়, সে ভয় পেয়ে বলে যে না, তাহলে থাক, আমার খুব ভয় করছে, আমি এটা উঠাতে পারবো না। কিন্তু নিজের সন্তানদের কথা চিন্তা করে কবিরাজ তখন বলেন যে সমস্যা নেই, আমি তোমাকে শিখিয়ে দেবো তুমি কিভাবে কি করবে। তো কবিরাজের কথা অনুযায়ী জব্বার মিয়া চলে যায় সেই দিঘির পাশে রাত 11:30টার দিকে। কবিরাজও তখন সময় মতো সেখানে পৌঁছে যান। কবিরাজ বলে দেন যে পানিতে নামার পর তোমাকে কিন্তু তোমার মনে হবে যে কেউ তোমার পা ধরে টানছে বা কেউ তোমার পায়ে শিকল পরিয়ে রেখেছে, এরকম তোমার মনে হবে, ফিল হবে, কিন্তু আসলে তোমাকে কিন্তু কেউ কিছু করছে না, তুমি একদম ফ্রিলি থাকবা। তোমাকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আক্রমণ করার চেষ্টা করবে, হ্যাঁ, কিন্তু ওইগুলো তোমাকে মায়ে ফেলার চেষ্টা করবে। তুমি কিন্তু কোনো দিকে পাত্তা দিবে না, তুমি ওই বাঁশ বরাবর সোজা যাবে, গিয়ে
তোমাকে যে তাবিজটা আমি দিয়েছি ওই তাবিজটা বাঁশে বেঁধে ফেলতে হবে। তো বাঁশে বেঁধে ফেলে তারপর ওই বাঁশটাকে ধরে ধরে নিচে নেমে সিন্দুকটাকে উপরে তুলে আনতে হবে। জব্বার মিয়া তখন নিজের মনে যতটুকু সাহস আছে সকল সাহস সঞ্চয় করে সে ওই দিঘির ঘাট দিয়ে নেমে যায় পানিতে। নেমে যাওয়ার পর সে সাঁতার কেটে ওইদিকে আগাতে থাকে। আগাতে আগাতে যখন সে ওই বাঁশের কাছে পৌঁছে যায়, বাঁশের কাছে পৌঁছে সে ওই তাবিজটা তান্ত্রিকের কবিরাজের কথা মতো ওই বাঁশে বেঁধে ফেলে এবং সে দেখে যে কবিরাজ দিঘির পাড়ে দাঁড়িয়ে আছেন একাই। তো নিজের মনে সাহস জুগিয়ে তিনি ডুব দেন পানিতে। ডুব দিয়ে 10 ফুট গভীর থেকে সেই সিন্দুকটা তিনি উপরের দিকে তুলে আনেন। তো পানিতে যেহেতু সিন্দুকটা থাকে, পানিতে তো যে কোনো ভারী বস্তুর ওজন কিছুটা কম থাকে, আর সিন্দুকে কিছুটা পানি ঢুকেছিল, ঢোকার কারণে হালকা একটু ভার ভার লাগছিল সিন্দুকটা। তো সে কোনো রকমে সেই সিন্দুকটা উপরে তুলে আনে, এনে সেটাকে নিয়ে দিঘির যে ঘাট ছিল সেই ঘাটের দিকে সাঁতরানো শুরু করে। সাঁতরাতে সাঁতরাতে তার এমন ফিল হচ্ছিল যে সে সাঁতরাচ্ছে ঠিকই শরীরের সমস্ত শক্তি দিয়ে, কিন্তু সে ঘাটে পৌঁছাতে পারছে না। জব্বার মিয়া এরকমটা ফিল হচ্ছিল, তার মনে হচ্ছিল সে একই জায়গায় বারবার সাঁতার কাটছে। এবং সে যখন ভালো করে সামনের দিকে তাকায় তখন দিঘির যে পাকা ঘাট ছিল সে ঘাটে দেখতে পায় তার তার দুইজন যে সন্তান, সেই সন্তান দুইজন সেখানে দাঁড়িয়ে আছে। এবং সেই সন্তান দুইজন তাকে বলছে, আব্বা না, তুমি কাজটা করো না, তুমি এই কাজটা করো না, করলে তারা আমাকে মেরে ফেলবে। সন্তানরা নাকি খুব করুণ সুরে কান্নাকাটি করছিল, আর তাদের চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছিল। তো এটা দেখে মানে জব্বার মিয়ার সহ্য হচ্ছিল না, অনেক খারাপ লাগছিল। কিন্তু জব্বার মিয়াকে তো শিখিয়ে দেওয়া হয়েছে যে কোনো মায়ায় পড়া যাবে না, অনেক কিছু দেখানো হবে, অনেক মায়ায় ফেলা হবে, কিন্তু জব্বার মিয়া যেন কোনো দিকে ধ্যান না দেয়। তো জব্বার মিয়া ওই দিকে ধ্যান না দিয়ে সে আল্লাহর নাম নিয়ে, সে যেহেতু ওই তান্ত্রিক যেহেতু হিন্দু ছিল, কবিরাজ যেহেতু হিন্দু ছিল, তিনি বলেছেন যে তুমি যেহেতু মুসলমান, তুমি তোমার রবের নাম নিয়ে কাজটা করবে। তখন সে আল্লাহর নাম নিয়ে আবারও সাঁতরানো শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সে দিঘির পাড়ে পৌঁছে যায়। তো দিঘির পাড়ে পৌঁছানোর পর সে ঘাটে উঠে সেই সিন্দুকটা সেই সিন্দুকটা হাতে ধরে সে উপরের দিকে উঠে। তো উঠার পর কবিরাজের হাতে সেই সিন্দুকটা দেওয়ার পর কবিরাজ বলেন যে এখন এই সিন্দুকটা নিয়ে সরাসরি তোমার বাড়িতে চলে যাবে এবং যে ইয়েগুলো পেয়েছো তুমি, গহনা, তারপর আংটি, হাতের বালা, যে জিনিসপত্রগুলো তুমি পেয়েছো সবগুলো সুন্দর করে পুনরায় তুমি ওই সিন্দুকের ভিতরে রেখে দিবে। তারপর কবিরাজের কথা মতো কবিরাজ বলেন যে এগুলো তুমি রাখার পরের দিন সকালবেলা তুমি আমার কাছে ওগুলো নিয়ে আসবে। তো তান্ত্রিক এই কথা বলে তিনি চলে যান তান্ত্রিকের বাড়িতে, কবিরাজ। তো ওখানে যাওয়ার পর ওই যে জব্বার মিয়া তখন সেই সিন্দুকটাকে নিয়ে তার বাড়িতে চলে যায়। তো বাড়িতে যাওয়ার পর অন্য বাক্সের ভেতরে সে যে রেখেছিল গহনাগুলো সেগুলো সে নিয়ে আসে। আনার পর সে বাক্সটা খুলে, তো সে মনে করেছিল যে বাক্সটার ভেতরে সেই হাতের কঙ্কালটা থাকবে। সে কঙ্কালটাকে তো ওই বাক্সের ভিতরে রেখেই পানিতে ফেলে দিয়েছিল। কিন্তু সে যখন সিন্দুকটা খুলে তখন ওই সিন্দুকের ভেতর হাতের কঙ্কালটা ছিল না। তো সে যেভাবে সাজানো অবস্থায় গহনাকাটিগুলো পেয়েছিল এবং সুন্দর সুন্দর রঙিন পাথরগুলো পেয়েছিল, চকচকে পাথর, সেগুলো সে পুনরায় ওই বাক্সের ভিতরে রেখে তারপর সে বাক্সটা ভালো করে, তার রশি ছিল তার ঘরে, শক্ত রশি, সেই রশি দিয়ে ভালো করে পেঁচিয়ে সে বেঁধে ফেলে। তারপর যে সকালের জন্য অপেক্ষা করতে থাকে। সারা রাত সে নির্ঘুম কাটিয়ে দেয় এবং সারা রাত যে সে জেগেছিল সে খুব ভালোভাবেই টের পেয়েছিল যে তার
টিনের ঘরের বাহির থেকে চারপাশে অনেকজন মানুষের দৌড়ে দৌড়ে চারপাশ দিয়ে ঘুরলে যেরকম শব্দ হয় না, তো এরকম শব্দ তিনি সারা রাত সকালে ফজরের আজানের আগ পর্যন্ত এই শব্দটা তিনি শুনতে পেয়েছিলেন। এবং এমন মনে হচ্ছিল যে কিছুক্ষণ পরপর কেউ যেন টিনে একসাথে অনেকগুলো ঢিল ছুটছে, আবার অনেকক্ষণ বন্ধ থাকে, আবার কিছুক্ষণ পর আবার ঢিল ছুড়ে। তো এরকম সারা রাত কেটে যায়। ফজর আজানের পর সকাল হলে বেশ কিছুক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টা পর জব্বার মিয়া তখন সেই সিন্দুকটাকে নিয়ে কবিরাজের বাড়িতে চলে যান। সেখানে যাওয়ার পর কবিরাজ বলেন যে এখন সর্বশেষ যে কাজটা করতে হবে, তুমি দিঘির পাড়ে যাবে। দিঘির পাড়ে এখন তো যাওয়ার দরকার নেই, কারণ এখন অনেক মানুষজন থাকবে, তারা আবার জিজ্ঞেস করতে পারে যে এটা কি, কোথায় নিয়ে যাচ্ছ। তো তুমি ওই যে সিন্দুকটা আছে সেটাকে নিয়ে তুমি একদম রাতের বেলা, যখন মানুষজন একেবারেই থাকে না ঘাটে, নদীর ঘাটে, তখন তুমি যাবা। তো জব্বার মিয়া যেহেতু একজন জেলে, মাছ শিকারী, সে তো জানে যে কোন সময়টাতে নদীর ঘাটে মানুষজন থাকে না। ঠিক 11টার পর ওখানে মানুষজন থাকে না, কারণ এর আগে বা এর 11টার কয়েক ঘন্টা আগে অথবা 11টার কয়েক ঘন্টা পরে মানুষ এখান দিয়ে যাতায়াত করে যারা মাছ ধরে। এর আগে মাঝখানে সময়টাতে একেবারেই ফাঁকা থাকে ওই মেঘনা নদীর ঘাট। ওই সময়টাতে জব্বার মিয়া কবিরাজের বাড়ি থেকে সেই সিন্দুকটি নিয়ে সেই ঘাটে সরাসরি চলে যায় এবং কবিরাজ বলে দেন যে ঘাটে একটা নৌকা, তুমি এখানে ঘাটে অপেক্ষা করবে, অপেক্ষা করার পর একটা নৌকা ওই ঘাটে আসবে, তুমি সুন্দর করে এই সিন্দুকটা ওই নৌকায় ছেড়ে দেবে, শেষ, এতটুকুই তোমার কাজ। নৌকাটা যখন তোমার মানে দৃষ্টিসীমার বাহিরে চলে যাবে, তখন তুমি পেছনের দিকে না তাকিয়ে সোজা হেঁটে বাড়িতে চলে আসবে। জব্বার মিয়া রাত 10:30টার দিকে সেই সিন্দুকটাকে কাঁধে তুলে নিয়ে, এক হাতে নিয়ে যেতে তার অনেক কষ্ট হচ্ছিল, তাই সে তার কাঁধে তুলে নিয়ে সেটিকে এক হাতে ধরে সে নদীর ঘাটে পৌঁছে যায়। পৌঁছে সে তান্ত্রিকের, সেই কবিরাজের কথা মতো অপেক্ষা করছিল নৌকার। বেশ অনেকক্ষণ অপেক্ষা করার পর চাঁদের আলো ছিল, চাঁদের আলোতে দেখা যাচ্ছিল অনেক সুন্দর বাতাস বইছিল নদীর পাড়ে, আর অল্প অল্প ঢেউ খেলছিল নদীর পানিতে। সে দেখতে পায় দূর থেকে একটা নৌকা তার দিকে ভেসে আসছে। নৌকাতে কোনো মাঝি নেই, কিন্তু নৌকার পেছনের দিকে একটা লম্বা বাঁশ বাঁধা। ওই বাঁশটা একটু পরপর উপরের দিকে উঠছিল এবং নিচের দিকে নামছিল। মানে কোনো মাঝি যদি নৌকা বেয়ে আসে, তো একটা বাঁশ দিয়ে যখন সে ধাক্কা দেয় পেছনের দিকে, ধাক্কা দিয়ে অনেকটা সামনে যাওয়ার পর আবার যখন ওই লাঠিটা উপরের দিকে উঠিয়ে আবার পানিতে ফেলে ধাক্কা দেয়, তো এরকম যেরকম লাঠিটা বারবার উপরে নিচে করা হয়, ঠিক এরকমভাবেই জব্বার মিয়া খুব স্পষ্টভাবে দেখছিল, কিন্তু কোনো মানুষ নেই। লাঠিটা আপনা আপনি উপরের দিকে উঠছিল আর নিচে নামছিল। তারপরে নৌকাটা আস্তে আস্তে তার যে ঘাট ছিল ওই ঘাটের দিকে আসে। আসার পর জব্বার মিয়া ওই কবিরাজের শেখানো কিছু মন্ত্র সে মনে মনে বারবার পাঠ করছিল। তো বারবার পাঠ করার পর ওই নৌকাটা একটা ছোট ডিঙি নৌকা আছে না, কালো ছোট ধরনের যে ডিঙি নৌকা থাকে, ওইরকম একটা নৌকা। ওই নৌকার উপর সে ওই সিন্দুকটাকে রেখে দেয়। রেখে সে আবার এসে ঘাটে বসে যায়। বসার পর কিছুক্ষণের মধ্যেই দেখে সেই নৌকাটা আপনা আপনি অটোমেটিক উল্টো পথে ঘুরে যায়, মানে নদীর মাঝখানের পথে ঘুরে যায়। মানে নদীটা এতটাই মানে বড় ছিল যে এপার থেকে ওপারটা কোনোভাবেই দেখা যায় না, অল্প পরিমাণ দেখা যায়। মানে নদীর ফাঁসটা এরকম ছিল, প্রস্থটা এরকম ছিল ওই অংশে। তো বসেছিল, চাঁদের আলোতে যতটুকু দেখা যায় নদীর মাঝ বরাবর পর্যন্ত স্পষ্টভাবেই দেখতে পাচ্ছিল, কারণ পূর্ণিমার চাঁদ ছিল, অনেক ভালো আলো ছিল। তো জব্বার মিয়া বসে আছে। ওই নৌকা পুনরায় সিন্দুকটাকে নিয়ে চলে যায় নদীর মাঝ বরাবর। যেতে যেতে হঠাৎ করেই
সেই নৌকাটা অদৃশ্য হয়ে যায়। সে দেখতে পাচ্ছিল যে এটা দৃষ্টিসীমার বাইরে গেলে তো অনেক দূর পর্যন্ত সে দেখতে পাচ্ছিল স্পষ্ট, নৌকাটা দেখতে পেত নৌকাটাকে গেলে, কিন্তু নদীর মাঝ বরাবর গিয়ে নৌকাটা হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। জব্বার মিয়া দৃশ্য দেখে সাথে সাথে উঠে দাঁড়ায় এবং পেছন দিকে একবারও না তাকিয়ে যত দ্রুত সম্ভব সে দৌড়িয়ে দৌড়িয়ে বাড়িতে আসার চেষ্টা করে, কিন্তু তখনও সে টের পায়। সে যখন দৌড়িয়ে বাড়িতে আসার চেষ্টা করছিল তার মনে হচ্ছিল সে যত দূরে দৌড়াচ্ছে তত জোরে সে দৌড়াতে পারছে না। মানে আমরা স্বপ্নের মধ্যে দৌড়ালে যেরকম ফিল হয় যে আমরা অনেক জোরে দৌড়ানোর চেষ্টা করছি কিন্তু আমরা দৌড়াতে পারছি না, আগাতে পারছি না সামনের দিকে, তো এরকমটা তার ফিল হচ্ছিল। তো এরকমটা ফিল হওয়ার পরও সে অনেক জোরে জোরে দৌড়াচ্ছিল আর কবিরাজের শেখানো কিছু মন্ত্র সে বারবার পাঠ করছিল। তো এরপর কিছুক্ষণের মধ্যেই সে তার বাড়িতে পৌঁছে যায়। পৌঁছানোর পর কবিরাজ বলেছেন যে তুমি এই কাজ শেষ করে আসার পর দেখবা তোমার সন্তানরা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গিয়েছে। তো কবিরাজের কথা মতোই সে দেখে যে হ্যাঁ, তার সন্তানরা সম্পূর্ণরূপে পূর্বে যেরকম স্বাভাবিক ছিল ঠিক সেরকমই হয়ে গিয়েছে। তো এই ঘটনার পর জব্বার মিয়া শপথ করে যে সে আর কোনোদিন এই মাছের কাজ করবে না, মাছ ধরার কাজ করবে না। সে সম্পূর্ণরূপে এই কাজ ছেড়ে দিয়েছে এবং বর্তমানে সে তার বাড়ির আশেপাশে যে জমিন আছে তার তো এক হাত নেই, এক হাত সে হারিয়েছে। সে এক হাত হারিয়ে অন্য হাত দিয়ে সে কোনো রকমের চাষাবাদ করে চলে। তার সন্তানরা বর্তমানে কিছুটা বড় হয়েছে এবং তাকে চাষাবাদে সাহায্য করে। এই ঘটনাটা তাদের এলাকায় ধীরে ধীরে ছড়িয়ে পড়ে এবং সবাই জেনে যায় যে কিভাবে কি হয়েছিল এবং জব্বার মিয়া তার হাত কিভাবে হারিয়েছিল। ওই গ্রামের মানুষরা এখনও বলা বলি করে যে জব্বার মিয়ার হাত নাকি পিশাচে খেয়ে ফেলেছে। সে ওই পিশাচের গুপ্তধন চুরি করে নিয়ে এসেছিল, এর কারণে নদীর মাঝপথে তার দুজন সঙ্গীকে মেরে ফেলেছে এবং তার হাতের অর্ধেক ওই পিশাচ খেয়ে ফেলেছে। তো এরকম কথা গ্রামের সবার মুখোমুখি প্রচলিত। তার যে ওই ট্রলারটা ছিল যেটাতে করে সে এসেছিল, ঝড়ের মাঝখানে পিশাচের কবলে পড়ে যে ট্রলারের যে ছাউনি উড়ে গিয়েছিল সেই ট্রলারটা পরবর্তী সে বিক্রি করে দেয় এবং সে জানতে পারে যার কাছে সে বিক্রি করেছিল সেও নাকি এটা দিয়ে মাছ ধরতো এবং মাছ ধরার সময় নদীর মাছ বরাবর যখন যেত বা নদীর একটা নির্দিষ্ট অংশে যেত তখন নাকি বিভিন্ন ধরনের সমস্যা হতো। মনে হতো যে নৌকাটা নিজে থেকেই অনেক জোরে কাঁপুনি দিয়ে উঠতো, ভাইব্রেট করতো, আর মনে হচ্ছিল যে নৌকাটা এখনই তলিয়ে যাবে, এরকম মনে হতো বারবার। মানে ওই নৌকার সাথেও এখনও কিছুটা সমস্যা লেগে আছে। তো এই ব্যাপারে সে আর তাদেরকে কিছু বলেনি। তো পরবর্তীতে যখন তারা লোক মুখে ধীরে ধীরে জানতে পারে এই ঘটনাটা, তখন তারা ওই জব্বার মিয়ার বাড়িতে এসে অনেক হুমকি ধামকি দিয়ে থাকে এবং তাকে বলে যে নৌকাটা তাকে ফিরিয়ে নিতে এবং যা টাকা তারা দিয়েছে সেগুলো ফেরত দিতে। তো অনেক হুমকি ধামকির পর জব্বার মিয়ার কি করবে, যতটুকু টাকা সে নিয়েছিল তার অর্ধেক টাকা সে কোনো রকমে ফেরত দিয়ে দেয় আর ওই নৌকাটাকে সে রেখে দেয়। তো পরবর্তীতে তার আত্মীয় স্বজনরা মিলে ওই যে কবিরাজ ছিল, কবিরাজের পরামর্শে সেই নৌকাটাকে পাড়ে তুলে এনে অনেক দিন যাবৎ রোদে শুকানো হয়। রোদে শুকিয়ে কবিরাজ বলেন যে ওই নৌকাটাকে এখন মানে টুকরো টুকরো করে লাকড়ি করে যেন জ্বালিয়ে ফেলা হয়। তো কবিরাজের কথা মতো জব্বার মিয়া তার বাড়িতে ওই নৌকার টুকরোগুলো রান্নার কাজে ব্যবহার করে ফেলে। তো জব্বার মিয়ার জীবনে এই মর্মান্তিক দুর্ঘটনা এটাই ছিল তার জীবনের সর্বপ্রথম ঘটনা, যার কারণে পিশাচের কবলে পড়ে তার লোভের কারণে সে তার এক হাত হারিয়েছে, তার সাথে তাজা দুটি প্রাণ চলে গিয়েছিল। সেই লোভের কারণে তার জীবনে অনেক অশান্তি নেমে এসেছিল। তো বর্তমানে সে এখন সুস্থ আছে, তার পরিবারের সবাই ভালো আছে, সুন্দরভাবে জীবনযাপন করছে। এই ছিল আজকের ঘটনা।
আমি আব্দুর রহমান রাকিব বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।